দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? আচ্ছা দেখো, এই আজকের ক্লাসটা আসলে মূলত হচ্ছে জ্যামের জন্য এই বুধবার ক্লাসটা নেওয়া হয়, আর নেটের জন্য হচ্ছে বৃহস্পতিবার নেওয়া হয়। এবার আমি ঠিকই করেছিলাম যে যে টপিকগুলো তোমার জ্যাম এবং নেটের জন্য কমন আর কি। হ্যাঁ, এবারে নেটের জন্য একটু বেশি থাকে অনেক সময়, কিন্তু মানে যেটা হয় কি, যে জ্যামের সিলেবাসটাকে শেষ করে তারপর নেটের সিলেবাসটা কিছু কিছু শুরু করার জায়গা আছে আর কি। যেমন কেমিক্যাল কাইনেটিক্স, যেমন গেসিয়াস স্টেট যেটা ছিল, গেসিয়াস স্টেট পার্টটা হচ্ছে নেট বা গেটের সিলেবাসে থাকে না, সেটা জ্যামের সিলেবাসে থাকে। সেখানে আমরা লাস্ট 5টা ক্লাসে গেসিয়াস স্টেটটাকে পড়িয়ে দিলাম, যেটা মূলত হচ্ছে জ্যামের সিলেবাসে ছিল। সেখানে আমি নেট বা গেটের ছেলেদেরকে এই লিঙ্কটা দিইনি আর কি। আবার কিছু টপিক আছে যে টপিকগুলো হচ্ছে জ্যামের ছেলেদের জন্য আছে, নেটের ছেলেদের জন্য আছে। সেই টপিকগুলো আমি একটু অ্যাডভান্স লেভেলে করে দেব, যেখানে হচ্ছে তোমার জ্যাম এবং নেট দুজনের জন্যই যাতে করে ব্যাপারটা হয়ে যায়। আবার নেটের জন্য আমি হয়তো অ্যাডিশনালি একটা ক্লাস দিয়ে দিলাম শুধু কোশ্চেন অ্যান্সার বা ইত্যাদিগুলো করার জন্য, প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন বা ইত্যাদি করার জন্য। আচ্ছা, এবার কেমিক্যাল কাইনেটিক্সে দেখো, জ্যামের সিলেবাসটা যেমন ওয়েল ডেসক্রাইবড একদম, কিন্তু নেটের সিলেবাস বা গেটের সিলেবাসগুলো বড় স্কেচিলি থাকে আর কি। মানে নেট বা গেটের সিলেবাসে যেগুলো এক্সপ্লিসিটলি দেখতে পাওয়া যায় সিলেবাসে, তার মধ্যে অনেক হিডেন জিনিসপত্র থাকে। ওই হিডেন জিনিসপত্রগুলো বোঝার জন্য টোটাল সাবজেক্টের সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা থাকতে হয়, বা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনগুলোকে অ্যানালিসিস করে তোমাকে দেখতে হয় যে কোন কোন জায়গাগুলো অ্যাকচুয়ালি কভার করা হয়েছে। আর জ্যামের সিলেবাসে কিন্তু ওয়েল ডেসক্রাইব বেশ ইলাবোরেট সিলেবাস। আমরা কেমিক্যাল কাইনেটিক্সে জ্যামের যে সিলেবাসটা সেটা এখানে জাস্ট উল্লেখ করে দেওয়া হয়েছে, যেখানে আমাদের অর্ডার অ্যান্ড মলিকুলারিটি অফ এ রিয়াকশন সেটা নিয়ে প্রথমে আলোচনা আছে, ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রেটেড ফর্ম অফ ডেটা এক্সপ্রেশন, বেসিক আইডিয়াজ অফ ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন। আসলে এটা হয় কি, এই যে বেসিক আইডিয়াজ অফ ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন, মানে এটা এই সিলেবাসটা বেশ গন্ডগোল। মানে আগে কি হতো, আগে হচ্ছে ম্যাথামেটিক্স ফর মানে কেমিস্ট্রি এরকম একটা পার্ট প্রথমে থাকতো, মাঝে 2-3 বছর সেই পার্টটা উঠে গিয়েছিল, আবার ম্যাথামেটিক্স পার্টটা শুরু হয়েছে। এবার ম্যাথামেটিক্স যে পার্টটা ছিল সেই পার্টটাকে করেছিল কি, বিভিন্ন জায়গায় ভাগ করে করে দিয়ে দিয়েছিল। থার্মোডাইনামিক্সে কিছুটা ম্যাথামেটিক্স ঢুকিয়ে দিয়েছিল, কোয়ান্টাম মেকানিক্সে কিছুটা ম্যাথামেটিক্স ঢুকিয়ে দিয়েছিল, কেমিক্যাল কাইনেটিক্সে কিছুটা ম্যাথামেটিক্স ঢুকিয়ে দিয়েছিল। এখানে ঠিক সেই জায়গা থেকে বেসিক আইডিয়াজ অফ ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশন, এইটা আমরা এখানে করব না। এইটা আমরা ওই ম্যাথামেটিক্সের জন্য একটা আলাদা সিরিজ অফ লেকচার্স দেবো, সেখানে আলোচনা করে নেব। এছাড়া কাইনেটিক্স অফ অপোজিং প্যারালাল অ্যান্ড কনজিকিউটিভ রিয়াকশন, steady state approximation in reaction mechanism, chain reactions, unimolecular reaction যেখান থেকে লিন্ডেম্যান মেকানিজম, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রিয়াকশন রেট সেখান থেকে আর্নিয়াস ইকুয়েশন, অ্যাক্টিভেশন এনার্জি, পলিশন থিওরি অফ রিয়াকশন রেটস, এছাড়া হচ্ছে টাইপস অফ ক্যাটালিসিস, স্পেসিফিসিটি অ্যান্ড সিলেক্টিভিটি, মেকানিজম অফ ক্যাটালাইজ রিয়াকশনস অ্যাট সলিড সারফেস, মানে হেটেরোজিনাস ক্যাটালিসিস এটাকে বলা হচ্ছে, এনজাইম ক্যাটালিসিস যেখানে মাইকেল মেন্টেন ইকুয়েশন, ডাবল রেসিপ্রোকাল ফ্লো বা ওই তোমার এটা তুমি এটা আচ্ছা ঠিক আছে, এটা বলে দেবো আর কি, মানে অ্যাসিড বেস ক্যাটালিসিস। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে যেটা আমাদের কভার করতে হবে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে যদি তুমি নেটের সিলেবাসে দেখো, দেখবে মূলত আর দুটো জিনিস করলেই আমাদের হয়ে যাবে। একটা হচ্ছে রিয়াকশন রেট থিওরির মধ্যে তোমার এটা দেওয়া, মানে রিয়াকশন রেট থিওরির মধ্যে তোমার এখানে শুধুমাত্র আর্নিয়াস থিওরি আর কলিশন থিওরিটা বলে দেওয়া আছে, ট্রানজিশন স্টেট থিওরিটা বলে দেওয়া নেই। ওই ট্রানজিশন স্টেট থিওরিটাকে বলে দিয়ে সেখানে টেম্পারেচার ডিপেন্ডেন্স ও ল্যাটিস হিট ক্যাপাসিটি, সেইটা নিয়ে একটা আলোচনার জায়গা আছে আর কি, সেইটা হচ্ছে তোমাদের করতে হবে। আচ্ছা, এছাড়া হচ্ছে আর একটা পার্ট আছে যেটা হচ্ছে তোমার যেটা সল্ট এফেক্ট আর কি, প্রাইমারি এবং সেকেন্ডারি কাইনেটিক সল্ট এফেক্ট, সেই রিলেটেড কিছুটা জায়গা আছে, সেইটাকেও তোমাকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে ওই দুটো পার্ট অ্যাডিশনালি এর মধ্যে যদি জুড়ে দেওয়া হয় তাহলে দেখবে নেটের সিলেবাসটা একটু কভার হয়ে যাবে। তাহলে আমরা ওই পার্টগুলো অ্যাকচুয়ালি করে নেব। ঠিক আছে, আর এমনিতে এনজাইম ক্যাটালিসিসে তোমার এই যে মাইকেল মেন্টেন মেকানিজম, ডাবল রেসিপ্রোকাল, মানে এতে ওই যে বার্ক প্লট, লাইন ওয়েভার বার্ক প্লট যেটা, হ্যাঁ সেই প্লটগুলো এগুলো সব আছে আর কি, এগুলো অসুবিধা কিছু নেই। তাহলে যাকে অত মানে সিলেবাসটা তো এক্ষুনি মনেও থাকবে না কিছু। ফার্স্ট রিয়াকশনটা
ফার্স্ট রিয়াকশনটা হ্যাঁ এখানে নেই, নেটের সিলেবাসে ফার্স্ট রিয়াকশনটা একটুখানি বলতে হবে। হ্যাঁ, সেগুলো বলতে হবে, মানে ওইখানে ঠিক আছে, মানে একটা দুটো ক্লাসের মতো যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো আমি ঠিক বলে দেবো আর কি। বা এইটা পড়তে এখানে পড়তে গিয়েও দেখবে কিছু জিনিস এমনি বলে দেওয়া হচ্ছে আর কি। মানে বাল্ক জিনিসটা হচ্ছে দুজনের ক্ষেত্রে মোটামুটি ভাবে কমন আর কি। আর কিছু অ্যাডিশনাল জিনিসপত্র থাকবে, সেই অ্যাডিশনাল জিনিসপত্র আমি আলাদা ক্লাসের সাথে করে দেবো। সেই আলাদা ক্লাসটা দুজনরাই করতে পারে, কারণ যারা জ্যামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরও যখন টিআইএফআর বা ইত্যাদি পরীক্ষা দিতে হবে, সেটা ধরো ডিসেম্বর মাসে দিতে হবে, সেখানে কিন্তু তোমার ওই অ্যাডিশনাল যে জিনিসপত্রগুলো যেখানে এখানে নেই বলে মনে হচ্ছে আর কি, সেগুলো ওখানে কিন্তু কভার করতে হবে, সেটা ঠিক। তো চলো আমরা আস্তে আস্তে শুরু করি। আচ্ছা দেখো, তাহলে প্রথমে মানে আজকে আমরা যখন নর্মাল ক্লাস নিই, ওই অ্যারাউন্ড যেটা হয় কি 4-5টা ক্লাসের পরে একটা ক্লাসে সামারাইজ করে দেওয়ার চেষ্টা করা হয়। আমরা সেটাই করব, মানে এখন দু একজন জয়েন করেছিল তাদের আমি করিয়ে নিই, হয়ে গেল। আসছে মনে হলো, আওয়াজ করছিল, আবার আওয়াজ করলে দেখা যাবে। হ্যাঁ, তবে মোটামুটি আমরা নর্মালি যখন পড়াই ওই 4-5টা ক্লাসের পড়া একটা ক্লাসে সামারাইজ করে দেওয়ার চেষ্টা করা হয় আর কি। সেই জন্য আমরা মোটামুটিভাবে জ্যামের ক্লাসটা যেরকমভাবে সাজিয়েছি, তাতে 4টে ক্লাসে আমরা জিনিসপত্রগুলো পড়িয়ে নেব, মানে যে 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 কনসেপ্টগুলো সিলেবাসে আছে সেই কনসেপ্টগুলোকে বলে নেব। আর দুটো ক্লাস দেব, হ্যাঁ, যেখানে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্স এবং এমসিকিউ আলোচনা করতে, ঠিক আছে। এবারে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন বা এমসিকিউ সব কিছুই যদি এখানে আলোচনা করতে চাই তাতে অনেক বেশি সময় লাগে। আমরা রিপ্রেজেন্টেটিভ বেশ কিছু প্রবলেমস করিয়ে দেবো, আর এরকম যেটা গেসিয়া স্টেটের সময় করলাম, যে আমি একটা রাইট আপ তোমাদের দিয়ে দেবো, সেই রাইট আপের মধ্যে আরো অনেক এমসিকিউ, আরো অনেক প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন তোমরা জাস্ট করতে পারো। আর এমনি এতে গেসিয়া স্টেটে তোমার একটা মক টেস্ট দিতে হবে। মক টেস্টটা যেটা আমি জ্যামের ছেলেদের জন্য পার্টিকুলারলি বলছি আর কি, সেটা এই সপ্তাহে আমি তোমাকে টাইম বলে দিচ্ছি, আজকে ক্লাসের শেষের দিকে, এই সপ্তাহের মধ্যে তোমাকে ওই টেস্টটা দিয়ে দিতে হবে। আচ্ছা চলো আমি শুরু করি। আচ্ছা, প্রথমে বেসিক কনসেপ্টসগুলোকে বলা যাক। সেটা হচ্ছে যে কেমিক্যাল কাইনেটিক ডিলস উইথ রেট অ্যান্ড মেকানিজম অফ এ কেমিক্যাল রিয়াকশনস। কখনো কখনো কেমিক্যাল কাইনেটিক্সের মধ্যে ফিজিক্যাল প্রসেসের রেট এবং মেকানিজমটাও কিন্তু থাকে। তবে এবারে আসছে, দাঁড়া এক মিনিট। এক সেকেন্ড। আমার আসলে কম্পিউটারটা স্লো হয়ে গেছে, সেভ হতে অনেক সময় লাগে। সেভ হচ্ছে কতক্ষণ সময় ধরে? হ্যাঁ হ্যাঁ, দেখো তাহলে কেমিক্যাল কাইনেটিক্স ডিলস উইথ রেট অ্যান্ড মেকানিজম অফ এ কেমিক্যাল রিয়াকশন। কখনো কখনো কেমিক্যাল কাইনেটিক্সের মধ্যে কোনো ফিজিক্যাল প্রসেসের রেট অ্যান্ড মেকানিজম নিয়েও কথাবার্তা বলা হয়ে থাকে। আচ্ছা, there are two important aspects of a chemical reaction in which we are interested.
তাহলে আমরা যখন কোন একটা রিয়াকশনস দেখি তার দুটো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট নিয়ে আমরা ইন্টারেস্টেড। একটা হচ্ছে যে হাউ ফাস্ট হাউ মাচ এক্সটেন্ট দ্য রিয়াক্ট্যান্ট ইজ ট্রান্সফর্ম ইন্টু প্রোডাক্ট, দ্যাট ইজ দ্য yield অফ দ্য রিয়াকশন। আর সেকেন্ড হচ্ছে হাউ ফাস্ট দ্য রিয়াক্টর ইজ ট্রান্সফর্ম ইন্টু প্রোডাক্ট, দ্যাট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন। আর এবারে হাউ মাচ এক্সটেন্ট দ্য রিয়াক্ট্যান্ট ইজ ট্রান্সফর্ম ইন্টু প্রোডাক্ট বা yield অফ দ্য রিয়াকশন, সেটাকে জানতে গেলে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট জানতে হচ্ছে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট জানতে গেলে আবার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বাই ডেফিনেশন হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ডেল্টা g0 বাই RT। তার জন্য ওই রিয়াকশনের স্ট্যান্ডার্ড গিবস এনার্জি জানতে হচ্ছে। তাহলে দেখো এই যে স্ট্যান্ডার্ড গিবস এনার্জি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এগুলো সব থার্মোডাইনামিক কোয়ান্টিটি। সেই জন্য থার্মোডাইনামিক্স জানলে তবেই তুমি এই হাউ মাচ এক্সটেন্ট দ্য রিয়াক্টর ইজ ট্রান্সফর্ম ইন্টু প্রোডাক্ট বা yield অফ দ্য রিয়াকশন সেটাকে বুঝতে পারবে। আবার কখনো কখনো তুমি দেখবে যে ইলটাই শেষ কথা নয়। ইলটাই শেষ কথা নয় মানে হচ্ছে যে এমন সিচুয়েশন হতে পারে হয়তো দুটো পসিবল মেকানিজম বা দুটো পসিবল পাথে তুমি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট তৈরি করছো। একটা পাথের হয়তো ইল্ড বেশি, অন্য পাথের ইল্ড কম। তোমার ধারণা হতে পারে সবসময়ই হচ্ছে যার ইল্ড বেশি সেটা বেটার মেথড, এটা সবসময় না হতে পারে। কখনো কখনো এরকম হয় যে কতটা তাড়াতাড়ি তুমি ইল্ডটাকে পাচ্ছ, হতে পারে হয়তো ইল্ডের পরিমাণ কিছুটা কম, কিন্তু যদি ওটা খুব তাড়াতাড়ি হয় সেটা হয়তো অনেক সময় বেশি প্রয়োজনীয় হয়ে যেতে পারে। সেই কারণে হাউ মাচ এক্সটেন্ট দ্য রিয়াকশন হ্যাজ বিন ট্রান্সফর্ম ইন্টু প্রোডাক্ট বাট দ্যাট ইজ দ্য yield অফ দ্য রিয়াকশন, তার সঙ্গে সঙ্গে কিন্তু হাউ ফাস্ট দ্য রিয়াকশন ইজ ট্রান্সফর্ম ইন্টু প্রোডাক্ট, দ্যাট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন, সেটাই ইম্পর্টেন্ট। আর রেট অফ দ্য রিয়াকশন বা হাউ ফাস্ট দ্য রিয়াকশন ইজ ট্রান্সফর্ম ইন্টু প্রোডাক্ট, এইটাকে কিন্তু বুঝতে গেলে তোমাকে কেমিক্যাল কাইনেটিক্সের প্রিন্সিপালটা জানতে হবে। ইট ইজ দ্য কেমিক্যাল কাইনেটিক্স that can explain how fast the reactant is transformed into product, that is the rate of the reaction. Based on rate, chemical reactions can be divided into into three types. মানে রেটটা বেশি নাকি মাঝামাঝি নাকি কম তার মতো করে কেমিক্যাল রিয়াকশনগুলোকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারো। একটা হচ্ছে ভেরি ফাস্ট রিয়াকশন, ভেরি স্লো রিয়াকশন আর রিয়াকশনস অফ মডারেট রেট। আচ্ছা, ভেরি ফাস্ট রিয়াকশনস যেটা একটু আগে আলোচনা করলো, যেটা নেটের সিলেবাসে আছে, তোমার এই ভেরি ফাস্ট রিয়াকশনের মধ্যে হচ্ছে তোমার যেগুলো ধরো এই ইনঅর্গানিক যে সমস্ত রিয়াকশনগুলো হয়, অ্যাসিড বেস নিউট্রালাইজেশন থেকে শুরু করে, হ্যাঁ, এগুলো সব ভেরি ফাস্ট রিয়াকশনের মধ্যে পড়ে। এবং এই ভেরি ফাস্ট রিয়াকশনটা নর্মাল যে টেকনিকগুলো, সেই নর্মাল টেকনিক দিয়ে এটাকে বের করতে পারা যায় না, মানে স্টাডি করতে পারা যায় না। তার জন্য কিছু সফিস্টিকেটেড টেকনিক লাগে, যেমন রিল্যাক্সেশন মেথড লাগে, ফাস্ট ফটোডিসিস লাগে, এইসব কিছু কিছু তোমার মেথড আছে, আর কি সফিস্টিকেটেড মেথড আছে। এই সফিস্টিকেটেড মেথড দিয়ে একমাত্র ভেরি ফাস্ট রিয়াকশনকে স্টাডি করা যায়। নর্মাল টেকনিকগুলো ভেরি ফাস্ট রিয়াকশন স্টাডি করতে ব্যর্থ হয়। তার অনেক কারণ আছে। মানে দেখা যাবে যে তুমি রিয়াকশন মেশানোর আগেই রিয়াক্টারগুলোকে মিশিয়ে তবে তো রিয়াকশন করে, মেশানোর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে রিয়াকশন শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ধরনের অসুবিধাগুলো হয়। তারপরে হচ্ছে যে এত কুইকলি রিয়াকশনগুলো ঘটছে, এই মিক্সিং এর জন্য একটা টাইম যে ল্যাগ তৈরি হচ্ছে, সেইটা তুমি জাস্ট ওটাকে ইগনোর করতে পারছো না। এসব বিভিন্ন কারণ আছে, যে কারণে ভেরি ফাস্ট রিয়াকশন নর্মাল যে টেকনিকগুলো, সেই নর্মাল টেকনিক দিয়ে করতে পারা যায় না। আবার ভেরি স্লো রিয়াকশন, সেটাও নর্মাল ল্যাবরেটরিতে করা খুব অসুবিধা আর কি। হ্যাঁ, মানে রেডিও অ্যাক্টিভ ডিকে বা এই ধরনের প্রসেসগুলো এতটাই স্লো যে কয়েক বছর হয়তো তার হাফ লাইফ টাইম। সেই রিয়াকশন নর্মাল এতে স্টাডি করা আমাদের পক্ষে অসম্ভব। মানে খুব কঠিন ব্যাপার আর কি, অত কেউ করে না। কিন্তু রিয়াকশনটা মডারেট যেগুলো, যে হয়তো কয়েক মিনিট বা কয়েক ঘন্টা ইত্যাদি সময় লাগে, যে সমস্ত রিয়াকশনগুলো হাফ লাইফ টাইম বা এগুলো, সেইগুলোর ক্ষেত্রে যেটা হয়, সেইগুলো হচ্ছে তোমার আমরা মূলত স্টাডি করি ল্যাবরেটরিতে। হ্যাঁ, কয়েক মিনিট বা কয়েক ঘন্টা, সেটা যার হাফ লাইফ টাইম, সেই রিয়াকশনগুলোকে স্টাডি করা হয়। যেমন তুমি দেখবে হয়তো হাইড্রোজেন পারঅক্সাইডের ডিকম্পোজিশন, আর এস্টার হাইড্রোলিসিস, তারপর ইনভার্সন অফ কেন সুগার, পারডাই সালফাইড আয়োডাইড কাইনেটিক্স, এইসব যে রিয়াকশনসগুলো আছে, স্যাপোনিফিকেশন রিয়াকশন, এই রিয়াকশনসগুলো ঘটতে গেলে কয়েক মিনিট কয়েক ঘন্টা সময় লাগে। সেইগুলো আমরা নর্মাল ল্যাবরেটরিতে সুন্দর করে স্টাডি করতে পারি। আচ্ছা, এবারে একটা টিপিক্যাল রিয়াকশনসকে তুমি শর্ট হ্যান্ড নোটেশনে এইরকম ভাবে লিখতে পারো: সামেশন ওভার আই নিউ আই এআই ইকুয়াল টু 0। সামেশন ওভার আই নিউ আই এআই ইকুয়াল টু 0।
আচ্ছা, এইখানে এআইটা হচ্ছে কেমিক্যাল ফর্মুলা অফ দ্য আইগেট কেমিক্যাল স্পিসিস, নিউআই হচ্ছে স্টোইচিওমেট্রিক কোফিশিয়েন্ট অফ দ্য আইগেট কেমিক্যাল স্পিসিস। এটা এবার বাই কনভেনশন আমরা স্টোইচিওমেট্রিক কোফিশিয়েন্ট প্রোডাক্টের জন্য পজিটিভ ধরি, রিঅ্যাক্ট্যান্টের জন্য নেগেটিভ ধরি। এটা তোমাদের জানা আছে, এটা সেভারেল টাইম আমাদের আলোচনা করা হয়। আচ্ছা, এবারে ধরে নাও যে এনআই জিরোটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্য আইগেট কেমিক্যাল স্পিসিস অ্যাট টি ইকুয়াল টু জিরো। মানে শুরুতে আইগেট স্পিসিসের নাম্বার অফ মোলস ধরে না এনআই জিরো, আর ওটা একটা আরবিট্রারি টাইমে নাম্বার অফ মোলস ধরে না এনআই টি। না থাকতে একজন একজন করে। তাহলে তাহলে এনআই টিটাকে লিখতে পারবে এনআই জিরো প্লাস নিউ আই ইন্টু জাই। দেখো এখানে পরিষ্কার বুঝতে পারছো, এই জাইটা আমি ডিফাইন করছি, জাইটা এখানে এই যে ইকুয়েশনটা জাই বাদ দিয়ে বাকি সবাইয়ের মানে আমার কাছে পরিষ্কার। তাহলে এখান থেকে জাইটাকে লিখে ফেলতে পারছো কত, এনআইটি মাইনাস এনআই জিরো বাই নিউ আই। দেখো এনআইটি হচ্ছে কোন একটা আরবিট্রারি টাইমে আইগেট কেমিক্যাল স্পিসিস তার নাম্বার অফ মোলস, এনআই জিরোটা হচ্ছে ইনিশিয়ালি আইগেট স্পিসিসের নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই তার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। তাহলে ডান দিকে সমস্ত টার্মের মানে আমার কাছে পরিষ্কার। এখানে জাইটা এখানে প্রপারলি ডিফাইন্ড হলো। এই জাইটাকে বলা হচ্ছে অ্যাডভান্সমেন্ট অর এক্সটেন্ট অফ দ্য রিয়াকশন, এবং সার্টেনলি স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টের কোনো ইউনিট নেই। এনআই টি বা এনআই জিরো তাদের ইউনিট যেহেতু মোল, সেখানে জাইগের ইউনিট হচ্ছে তোমার মোল। এটা আর এখানে একটা কথা যেটা বলার মতো সেটা হচ্ছে যে যে তুমি কিছু খেয়াল করে দেখো, এই যে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা তুমি প্রোডাক্টের জন্য পজিটিভ বলেছো, প্রোডাক্টের জন্য পজিটিভ। তাহলে এবারে যখন সময় যাবে প্রোডাক্টের নাম্বার অফ মোলস বাড়ে, দেখো তাহলে এনআইটা হচ্ছে শুরুতে যা ছিল তার সঙ্গে পজিটিভ হিসেবেই গেল। আবার রিয়াক্ট্যান্টের জন্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা নেগেটিভ, এবং সময়ের সাথে সাথে কি হয় রিয়াক্ট্যান্টের নাম্বার অফ মোলস কমে যায়। দেখো এই নিউ আইটা যেহেতু নেগেটিভ, সেটা সেই রকম ভাবে হচ্ছে এনআইটিটা হচ্ছে এনআই জিরো মাইনাস সামথিং। এটা আচ্ছা, এবারে তাহলে এই অ্যাডভান্সমেন্ট বা এক্সটেন্ট অফ রিয়াকশন তোমাকে কাকে বলছি বুঝে নিতে পারছো। আর একটা জিনিস এখানে বলা ভালো, সেটা হচ্ছে যে কোন একটা নির্দিষ্ট মুহূর্তে যখন কোন একটা রিয়াকশন তুমি দেখছো, অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন বা এক্সটেন্ট অফ রিয়াকশনটাকে তুমি যে কোনো রিয়াকশন বা যে কোনো প্রোডাক্টের রেসপেক্টেই ডিফাইন করো না কেন, যাইটা কিন্তু ওই মুহূর্তে ফিক্সডই হবে। মানে ধরো তুমি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া করছো, তুমি নাইট্রোজেনের রেসপেক্টে অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন বলবে, নাকি হাইড্রোজেনের রেসপেক্টে বলবে, নাকি অ্যামোনিয়ার রেসপেক্টে বলবে, প্রত্যেক ক্ষেত্রে যাইটা কিন্তু একটা নির্দিষ্ট মুহূর্তে একই হবে। দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য চয়েস অফ এ পার্টিকুলার রিয়াকশন অর প্রোডাক্ট। এটা তোমাকে আলাদা করে মনে রাখতে হবে। আচ্ছা, এবার রেট অফ দ্য রিয়াকশনস কি না, রেট অফ দ্য রিয়াকশনস হচ্ছে পার ইউনিট ভলিউমে রেট অফ চেঞ্জ অফ অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন। তাহলে রেট অফ দ্য রিয়াকশন বাই ডেফিনেশন হচ্ছে 1/v ডিজাই ডিটি। পার ইউনিট ভলিউমে, মানে কন্টেনারের ভলিউম যদি তুমি ফিক্স করে দাও আর কি, এটা পার ইউনিট ভলিউমে রেট অফ চেঞ্জ অফ অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন। আচ্ছা, এইটাকে অনেক সময় এইভাবে লেখা যাবে, মানে এই ইকুয়েশন থেকে যদি তুমি দেখো যাইটাকে ঠিক এনআইটি মাইনাস এনআই জিরো বাই নিউ আই, এখান থেকে তুমি দেখাতে পারবে যে ভিটা 1/নিউ আই ডিসিআই বাই ডিটি, এইরকম ভাবে রেট অফ দ্য রিয়াকশন লিখতে পারা যায়। আর এখানে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন বা রেট অফ দ্য রিয়াকশন ইউনিট হচ্ছে কনভেনশনাল ইউনিট হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। মানে এখানে দেখো কনসেন্ট্রেশনের ইউনিট ডিভাইডেড বাই টাইমের ইউনিট, মানে মোল পার লিটার পার সেকেন্ড। এটা আচ্ছা, এখানে এই যখন রেট অফ দ্য রিয়াকশন দিবে, এটা খেয়াল রাখবে যে এটা যে কোন রিয়াকশন বা কোন প্রোডাক্ট লিখছো সেই মুহূর্তে তার কনসেন্ট্রেশন যেমন লাগছে এখানে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তার করসপন্ডিং স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টও লাগছে। একটা রিয়াকশনের রেট হচ্ছে কোন একটা নির্দিষ্ট মুহূর্তে তোমার ফিক্সড হবে। সেটা তুমি দেখবে যে কোনো রিয়াকশন বা যে কোনো প্রোডাক্ট তাদের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট আলাদা আলাদা হতে পারে আর কি, তার মতো লিখলেও কিন্তু আলটিমেটলি রেট অফ দ্য রিয়াকশন কোন একটা পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মুহূর্তে একই থাকে। আচ্ছা, এবার ল অফ মাস অ্যাকশন, ভরক্রিয়ার সূত্র কি বলে? দেখা যাচ্ছে এক্সপেরিমেন্টালি যে কোন একটা রিয়াকশনের রেট অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে, টেম্পারেচার উপর নির্ভর করে, প্রেশারের উপরে নির্ভর করে, ক্যাটালিস্টের উপরে নির্ভর করে, ইনহিবিটরের ক্ষেত্রে নির্ভর করে, এক্সটার্নাল কোনো ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড বা লাইট দিলে তার উপরে নির্ভর করে। এবার আমি বলছি যে আর সর্বোপরি হচ্ছে সেই মুহূর্তে যে সমস্ত রিয়াকশনগুলো আছে তাদের সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাসের উপরেও নির্ভর করে। আচ্ছা, এবারে ওই যে সেই মুহূর্তে যে সমস্ত রিয়াকশনগুলো আছে তাদের অ্যাক্টিভ মাস, এইটাকে বাদ দিয়ে বাকি সবাইকে যদি তুমি কনস্ট্যান্ট রাখো, ধরো টেম্পারেচার ফিক্সড, প্রেশার ফিক্সড, কোনো ক্যাটালিস্ট বা ইনহিবিটর তুমি দিচ্ছ না, কোনো এক্সটার্নাল ইলেকট্রিক বা ম্যাগনেটিক বা লাইট ইত্যাদি তুমি দিচ্ছ না, তখন দেখা যাচ্ছে রেট অফ দ্য রিয়াকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাক্টিভ মাসেস
of the reactants present at that particular instant. তাহলে এআই এ যে এরা হচ্ছে অ্যাক্টিভ মাসেস অফ দ্য রিয়াকট্যান্টস। হ্যাঁ, ওই মুহূর্তে যদি হতো তাহলে ভেলোসিটি অফ দ্য রিয়াকশনসটা হয়ে যাচ্ছে ভি সমান কে। হ্যাঁ, আচ্ছা এখানে ভিটা হচ্ছে প্রপোর্শনাল টু এআই এ যে ডট 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 ডট। আর এবারে প্রপোর্শনাল থেকে যখন তুমি ইকুয়াল করবে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে। আর যদি আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট সলিউশন হয় তখন তুমি এই অ্যাক্টিভ মাসগুলোকে ইউজুয়ালি তাদের কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করতে পারো। মানে এটা হয়তো গ্যাসিয়াস স্টেটে তুমি প্রেসার দিয়ে রিপ্লেস করতে পারতে। বিভিন্ন মানে অ্যাক্টিভ মাসটা বা সক্রিয় ভরটা বিভিন্ন টাইপের সিস্টেমের জন্য বিভিন্ন। আমরা মূলত যে টাইপের স্টাডিগুলোকে করছি এই অ্যাক্টিভিটি দিয়ে ভাবাটা সেটা একমাত্র ইলেকট্রোলাইটিক রিয়াকশন যখন কনসিডার করব, প্রাইমারি কাইনেটিক সল্ট এফেক্ট, সেকেন্ডারি কাইনেটিক সল্ট এফেক্ট, যে বন্ডস জেরাম ইকুয়েশন যখন করব তখন অ্যাক্টিভিটি দিয়ে এক্সপ্রেস করা হবে। আর এই সর্বত্রই হচ্ছে সবটা কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করা হচ্ছে। এবারে কনসেন্ট্রেশনটা দিয়ে তুমি তখনই রিপ্লেস করতে পারবে যখন সলিউশনটা আইডিয়াল বা আইডিয়ালি ডাইলিউট। সেই জন্য অ্যাকচুয়ালি রেট অফ দ্য রিয়াকশনকে তুমি এইরকমভাবে লিখতে পারছো ভি ইকুয়াল টু কে সিআই টু দি পাওয়ার আলফা সিজি টু দি পাওয়ার বিটা ডট 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 ডট, যেখানে সিআই সিজে এরা হচ্ছে আই এর পিসিস জে এর পিসিস এদের কনসেন্ট্রেশন ওই নির্দিষ্ট মুহূর্তে। তাহলে এবারে দেখো তুমি ভেলোসিটি অফ দ্য রিয়াকশনকে লিখেছিলে এইরকম ভাবে ভি সমান 1/μi dci/dt। এটা থিওরিটিক্যালি লিখলে এক্সপেরিমেন্টালি ল অফ মাস অ্যাকশন থেকে ভেলোসিটি তুমি এইরকম ভাবে লিখছো, দুটোকে সমান করে দাও। তাহলে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন ভি সমান হয়ে গেল 1/μi dci/dt অথবা 1/μj dcj/dt। মানে যে কোনো রিয়াক্টর বা যে কোনো প্রোডাক্টের টার্মসই তুমি তো ভেলোসিটি অফ দ্য রিয়াকশনকে লিখতে পারো। সেটা হয়ে যাচ্ছে কত কে সিআই টু দি পাওয়ার আলফা সিজি টু দি পাওয়ার বিটা ডট 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 ডট। এইটা যেটা হলো এটা হচ্ছে ডিফারেন্সিয়াল রেট ল, এটাকে বলে ডিফারেন্সিয়াল রেট ল। আর এখানে এই যে কে টার্মটাকে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে স্পেসিফিক রেট অর রেট কনস্ট্যান্ট। যখন এই কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভ মাসগুলো অফ দ্য রিয়াক্ট্যান্টস তোমার ইউনিটি ধরে নেবে তখন ভেলোসিটি অফ দ্য রিয়াকশনটাই হচ্ছে স্পেসিফিক রেট বাই রেট কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে ইট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন হোয়েন অ্যাক্টিভ মাস অফ অল দ্য রিয়াক্ট্যান্টস আর ইউনিটি। এটা আর এবারে ইউনিট অফ কে ডিপেন্ডস অন দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন। কোনো একটা এনএথ অর্ডার রিয়াকশন যদি কনসিডার করো, ধরো আমি এরকম ভাবি যদি একটা রিয়াকশন ইনভলভ থাকে তাহলে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন কি কে ইন্টু সি টু দি পাওয়ার এন, যেখানে এনটা হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন। মানে এখানে আমি পরে অর্ডারটাকে ভালো করে ডিফাইন করব। এই যে যখন ডিফারেন্সিয়াল রেট লতে লিখছো না তখন কনসেন্ট্রেশনের যে পাওয়ারগুলো সেগুলো দিচ্ছে অর্ডার। তাহলে আলফাটা হচ্ছে আই এর পিসিস এর রেসপেক্ট অর্ডার, বিটাটা হচ্ছে জে এর পিসিস তার রেসপেক্ট অর্ডার, এবার ওভারঅল অর্ডারটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস ডট 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 ডট। সেটা আমি পরে আলোচনা করছি। তাহলে ধরো যদি একটা রিয়াকশন ইনভলভ থাকে এবং রিয়াকশন এনে অর্ডার রিয়াকশনটা, তাহলে ভি সমান লিখটা কত কে সি টু দি পাওয়ার এন। তাহলে এখান থেকে কেটা হয়ে গেল কত ভি বাই সি টু দি পাওয়ার এন। এবং এইখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে এন এর ভ্যালুর উপরে কে এর ইউনিটটা নির্ভর করে। দেখো ভেলোসিটি অফ দ্য রিয়াকশন তার ইউনিট হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, আর কনসেন্ট্রেশনের ইউনিট হচ্ছে মোল পার লিটার। তাহলে এখানে পাওয়ার এন আছে বলে এখানে পাওয়ার এনটা দিয়ে দিই, তাহলে একবার হয়ে যাচ্ছে কত মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন এল টু দি পাওয়ার এন মাইনাস 1 সেকেন্ড ইনভার্স। তাহলে এইটা হচ্ছে তোমার ইউনিটস অফ রেট কনস্ট্যান্ট কে। আর এবারে এন এর বিভিন্ন ভ্যালুর উপরে কে এর যে ইউনিটটা নির্ভর করে সেটা দেখানো হচ্ছে। তাহলে এন এর ভ্যালু 0 বসাও, 1 বসাও, 2 বসাও, 3 বসাও, হাফ বসাও, আরবিটারি এন বসাও, তাহলে বিভিন্ন অর্ডার রিয়াকশনের জন্য রেট কনস্ট্যান্ট ইউনিটটা তুমি পেয়ে যাবে। আর এখানে একটা জিনিস দেখো যে জিরো অর্ডার রিয়াকশন যদি হয় তাহলে রেট অফ দ্য রিয়াকশনের ইউনিট আর রেট কনস্ট্যান্ট ইউনিট একই হচ্ছে। তাহলে সেটা লেখা হচ্ছে ফর জিরো অর্ডার রিয়াকশন ইউনিট অফ রেট কনস্ট্যান্ট ইকুয়াল টু ইউনিট অফ রেট অফ দ্য রিয়াকশন। আর যদি তুমি ফার্স্ট অর্ডার রিয়াকশন কনসিডার করো তার ক্ষেত্রে দেখো তোমার যেটা রেট কনস্ট্যান্ট ইউনিটটা সেটা বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ইউনিট বা সেকেন্ড ইনভার্স। তো ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন ইউনিট অফ কে ইজ ইউনিট অফ ফ্রিকোয়েন্সি। আর এবারে ওই যে ডিফারেন্সিয়াল রেট লতে কনসেন্ট্রেশনের যে পাওয়ারগুলো ছিল সেগুলো হচ্ছে অর্ডার। সেই অর্ডার অফ দ্য রিয়াকশন সম্বন্ধে দু চারটে কথাবার্তা বলা। দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন টার্মস দ্যাট অ্যাপিয়ার ইন দ্য ডিফারেন্সিয়াল রেট ল, এটা হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন। আলফা হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু দ্য ith কেমিক্যাল স্পিসিস, বিটা হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু দ্য jth কেমিক্যাল স্পিসিস, ওভারঅল অর্ডার হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস ডট 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 ডট, সেটাকে তুমি এন লিখছো। আচ্ছা অর্ডার সম্বন্ধে দু চারটে কথাবার্তা খুব ইম্পর্টেন্ট। অর্ডার একটা এক্সপেরিমেন্টাল ডিটারমাইন কোয়ান্টিটি। There is no one-to-one correspondence between order and stoichiometric coefficient। মানে stoichiometric coefficient মানেই সেটাই অর্ডার হবে বা stoichiometric coefficient এত হলে অর্ডার এত হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। অর্ডার পজিটিভ নেগেটিভ জিরো ফ্র্যাকশন যা খুশি হতে পারে। আচ্ছা একটা এক্সাম্পল দেখো 2N2O5 থেকে 4NO2 + O2, যেখানে N2O5 এর stoichiometric coefficient 2 কিন্তু অর্ডার অফ দ্য রিয়াকশন 1 হচ্ছে।
বা অ্যাসিটালডিহাইডের যখন তুমি থার্মাল ডিসোসিয়েশন কনসিডার করছো, সিএইচটি সিএইচও ভেঙে গিয়ে যখন CH4+CO হচ্ছে, সেক্ষেত্রে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ অ্যাসিটালডিহাইড সেটা 1, কিন্তু এই রিয়াকশনের অর্ডারটা হচ্ছে 3/2। তার মানে দেখো অর্ডারটা যেমন ফ্র্যাকশন হচ্ছে সেটাও তুমি একটা এক্সাম্পল দিলে, আর দ্য সেম টাইম অর্ডার এবং স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট সমান না সেটাও তুমি দেখতে পাচ্ছ। আর অর্ডারটা জিরো হতে পারে। জিরো অর্ডার রিয়াকশনের যে এক্সাম্পল সেটা হচ্ছে ডিসোসিয়েশন অফ HIN গোল্ড সালফেট, ডিসোসিয়েশন অফ অ্যামোনিয়াম টাংস্টেন, এটা সব হচ্ছে তোমার জিরো অর্ডার রিয়াকশন। তাহলে এগুলো অর্ডার নিয়ে কথাগুলো বলা হয়। আচ্ছা, এবার অর্ডারের মতোই শুনতে একটা টার্ম আছে যেখানে মলিকুলারিটি। প্রিভিয়াসলি অর্ডার এবং মলিকুলারিটিকে সিনোনিমাসলি ব্যবহার করা হতো, কিন্তু এখন অর্ডার আর মলিকুলারিটিকে পরিষ্কার আলাদা করা হয়েছে। মলিকুলারিটি জিনিসটা কি না, নাম্বার অফ ডিস্টিংক্ট কেমিক্যাল স্পিসিস প্রেজেন্ট ইন দ্য ট্রানজিশন স্টেট অফ ইচ স্টেপ অফ এ কেমিক্যাল রিয়াকশন। মানে তুমি যখন একটা রিয়াকশনের মেকানিজমটা লিখছো, তখন যদি অনেকগুলো স্টেপসে কোনো একটা রিয়াকশন ঘটে, যে স্টেপটা স্লোয়েস্ট স্টেপ সেটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, তার যে ট্রানজিশন স্টেপ সেখানে যতগুলো মলিকুলার স্পিসিস ইনভলভ আছে সেটা হচ্ছে মলিকুলারিটি অফ দ্য রিয়াকশন। এখানে প্রত্যেকটা স্টেপের আলাদা আলাদা করে মলিকুলারিটি হয়। হ্যাঁ, এবারে ওভারঅল রিয়াকশনের মলিকুলারিটি যদি বলতে হয় তাহলে মলিকুলারিটি অফ দ্য স্লোয়েস্ট স্টেপ ইজ অ্যাজিউম টু বি দ্য মলিকুলারিটি অফ দ্য রিয়াকশন। আচ্ছা, মলিকুলারিটি সম্বন্ধে যে কথাগুলো বলা খুব দরকার সেটা হচ্ছে যে আনলাইক অর্ডার, মলিকুলারিটি একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, এটা মাথায় রাখবে। দেয়ার ইজ নো, একই রকম ভাবে দেয়ার ইজ নো ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স বিটুইন মলিকুলারিটি অ্যান্ড স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এবং দেয়ার ইজ নো ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স বিটুইন অর্ডার অ্যান্ড মলিকুলারিটি। মানে মলিকুলারিটি এত মানে অর্ডার দিতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। মলিকুলারিটি সবসময় একটা পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? তাহলে কোনো একটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন যদি হয় তাহলে অর্ডার, মলিকুলারিটি এবং স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট ইত্যাদি সমান হয়, আদারওয়াইজ আদার এবং মলিকুলারিটি তোমার আলাদা হয়ে যাবে। আচ্ছা, এবারে এই মলিকুলারিটি বলতে গেলে তোমার কিন্তু রিয়াকশনের মেকানিজম জানতে হবে। মেকানিজম জানলে তবেই তুমি বুঝতে পারবে একটা ট্রানজিশন স্টেটে কতগুলো মলিকুলার স্পিসিস ইনভলভ আছে। সেই মেকানিজমটা কাকে বলা হয়? দ্য ডিটেলড অ্যান্ড মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন অফ পাথওয়ে বাই হুইচ এ রিয়াকশন ইজ ট্রান্সফর্ম ইনটু প্রোডাক্ট, তাকে বলা হয় মেকানিজম। আর এটাই মাইক্রোস্কোপিক না হয়ে যদি ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন হয়ে গেছে তাহলে সেটা প্রসেস হয়ে গেছে, থার্মোডাইনামিক্সে হয়। দ্য ডিটেলড বাট ম্যাক্রোস্কোপিক ডেসক্রিপশন অফ দ্য পাথওয়ে বাই হুইচ এ সিস্টেম ইজ ট্রান্সফর্ম ইনটু ওয়ান, ট্রান্সফর্ম ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার, সেটা হচ্ছে প্রসেস। তাহলে প্রসেসটাও তোমার ডিটেল ডেসক্রিপশন, মেকানিজমটা ডিটেল ডেসক্রিপশন, কিন্তু মেকানিজমের ক্ষেত্রে এটা মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে বা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে ডিটেল তোমার ডেসক্রিপশন। প্রসেসের ক্ষেত্রে কিন্তু তোমার ম্যাক্রোস্কোপিক্যালি তুমি জাস্ট বাইরে থেকে দেখবে, ঠিক আছে? তো দেখো, তাহলে এই যে কতগুলো কথা বললাম, এই কথাগুলো মানে বেসিক কনসেপ্টের মধ্যে পড়ে। তাহলে বেসিক কনসেপ্টের মধ্যে কি কি কভার করলাম? আমি প্রথমেই যেটা বুঝলাম যে কেমিক্যাল কাইনেটিক্স কাকে বলে, কেমিক্যাল কাইনেটিক্সে কোন কোন অ্যাসপেক্ট দিয়ে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, এবং তার মধ্যে যে কতটা তাড়াতাড়ি করে একটা কেমিক্যাল রিয়াকশন করছে বা রেট অফ দ্য রিয়াকশন, সেটাই আমার কেমিক্যাল কাইনেটিক্সের বক্তব্যের বিষয়। কোন একটা রিয়াকশনের রেট কেমন তার মতো করে তিনটে ক্যাটাগরি তুমি ভাগ করছো, ভেরি ফাস্ট, ভেরি স্লো এবং মডারেটলি রেট রিয়াকশন। আমরা মডারেট রেটের রিয়াকশন নিয়েই মূলত হচ্ছে কথাবার্তা বলবো। একটা কেমিক্যাল রিয়াকশনকে তুমি টিপিক্যালি কেমন করে লিখবে সেখান থেকে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টের কথাটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন তুমি দেখলে, তারপর সেখান থেকে ডিফারেন্সিয়াল রেট লয়ের ব্যাপার তুমি বুঝলে, তারপর ল অফ মাস অ্যাকশন বলে সেখানে ইন্টিগ্রেটেড, সেখান থেকে ডিফারেন্সিয়াল রেট লটা তুমি পেয়ে গেলে। তারপর সেখান থেকে স্পেসিফিক রেটের কথাবার্তা বলছি, মলিকুলারিটির কথা বললাম, অর্ডারের কথা বললাম, মেকানিজম কাকে বলে ইত্যাদি ইত্যাদি, প্রসেস কাকে বলে, এইসব নিয়ে আমি আলোচনা করলাম। তো দেখো, যতটুকু আলোচনা করে তাতে যদি কারো কিছু অসুবিধা হয় তো বলে না। এখন পর্যন্ত যেটা বলেছি তাতে কারো কি কোনো প্রবলেম আছে? তাহলে বলো। কি কোনো অসুবিধা আছে? কেমিক্যাল কাইনেটিক্স তো সবাইরই পড়া হয়েছে, হ্যাঁ, ওই জন্য এটা খুব কুইকলি সামারাইজ করে দেওয়া যায়, সেটা আমি করে দিলাম। আচ্ছা, এবারে নেক্সট চ্যাপ্টারটায় চলে এসো। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সামারাইজ করে দেয় আমি করে দিলাম। এবারে নেক্সট চ্যাপ্টারটায় চলে এসো। আচ্ছা, আমরা ডিফারেন্সিয়াল রেট ল দেখেছি, এবার আমি চলে আসবো হচ্ছে ইন্টিগ্রেটেড রেট লতে, ঠিক আছে? আর এই যে ইন্টিগ্রেটেড রেট ল, সেই ইন্টিগ্রেটেড রেট লটা আবার দুটো ভাগে ভাগ করে পড়তে হয়। একটা হচ্ছে যে সিম্পল রিয়াকশন যেগুলো, হ্যাঁ,
তার ক্ষেত্রে ইন্টিগ্রেটেড রেট ল, যেখানে প্রথমে একটা রিয়াকশন ইনভলভ হবে, পরে একাধিক রিয়াকশনটা ইনভলভ হতে পারে। আর হচ্ছে কিছু রিয়াকশন যেগুলো কমপ্লেক্স রিয়াকশন, মানে কনজিকিউটিভ রিয়াকশন, প্যারালাল রিয়াকশন, তারপর অপোজিং বা রিভার্সেবল রিয়াকশন, সেগুলো আবার একটা অন্য ক্যাটাগরিতে তোমাকে আলোচনা করতে হবে। আমরা এখানে এখন প্রথমে যেটা আলোচনা করছি যে তোমার সিম্পল যে সমস্ত রিয়াকশন গুলো তার ইন্টিগ্রেটেড রেট ল। আচ্ছা, আমরা প্রথমে সেই সমস্ত রিয়াকশন গুলোকে কনসিডার করি যেখানে জাস্ট কেবলমাত্র একটা রিয়াকশন ইনভলভ আছে। ধরো আমি এ থেকে প্রোডাক্ট হচ্ছে, মানে একটা রিয়াকশন ইনভলভ হয়েছে, হ্যাঁ, একটা রিয়াকশন যে ইনভলভ হয়েছে সেখানে তোমার এখানে রেট কনস্ট্যান্টটা কে একটুখানি লিখে দিই, কেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো ইনিশিয়ালি যখন টি ইকুয়াল টু 0 তখন রিয়াকশ্যান্টের কনসেন্ট্রেশন এ জিরোটা স্মল এ দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, প্রোডাক্টটা ইনিশিয়ালি কিছু ছিল না। অ্যাট এ টাইম টি রিয়াকশ্যান্টের কনসেন্ট্রেশনটা কিছুটা কমে গেছে, করে এ মাইনাস এক্স হয়েছে। আচ্ছা, প্রোডাক্টটার লোকে ইউজুয়ালি এক্স লিখে দেয়, কিন্তু আমি এখানে কিছু লিখছি না। তার কারণটা হচ্ছে যে প্রোডাক্টটা এক্স তখনই হবে যদি এ জাস্ট স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, বি এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট একই হয়। এ থেকে জাস্ট বি হচ্ছে এরকম, কিন্তু এ থেকে যদি টু বি হতো তাহলে এ এক্স ডিসঅ্যাপিয়ার করে, মানে বি টু এক্স তৈরি হতে পারত। যদি টু এ থেকে বি হতো তাহলে এ এক্স ডিসঅ্যাপিয়ার করছে, মানে প্রোডাক্ট এক্স বাই টু তৈরি হতে পারত। সেখানে এখানে প্রোডাক্টটা আমার ইম্পর্টেন্টই না, কারণ রিয়াকশনটা একমুখী বিক্রিয়া নিয়ে আমি কথাবার্তা বলছি। সেখানে রিয়াকশনের রেটটা রিয়াকশনের কনসেন্ট্রেশন তার সার্টেন পাওয়ারসই হয়ে যাবে। তাহলে ডিফারেন্সিয়াল রেট লটাকে লিখলে মাইনাস ডি এ মাইনাস এক্স বাই ডিটি, যেটা বেসিক্যালি ডিএক্স ডিটি, দেখা যায় কে ইন্টু এ মাইনাস এক্স তার পাওয়ার এন। আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে যে এই যে রিয়াকশন তুমি কনসিডার করছো সেখানে আমি যদি আরবিটারি এন এত অর্ডার রিয়াকশন হয়, মানে আমি প্রথমে জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এইভাবে না ভেবে একটা আরবিটারি এন এত অর্ডার রিয়াকশনের কথা বলছি। তাহলে এন এত অর্ডার রিয়াকশনের জন্য তুমি না অঙ্ক কোষে ইন্টিগ্রেটেড রেট ডটাকে বের করতে পারো। মানে এই যে এ মাইনাস এক্স তার পাওয়ার এনটা নিচে নিয়ে চলে গেলে, ডিটিটাকে নাম দিকে নিয়ে চলে গেলে, ইন্টিগ্রেট করলে প্রপারলি লিমিটটাকে বসালে, যখন টি ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু 0, যখন টি ইকুয়াল টু টি তখন এক্স ইকুয়াল টু এক্স, এটাকে বসালে তুমি একটা ইন্টিগ্রেটেড রেট ল পাবে। সেটা হচ্ছে 1/n-1 ইন্টু 1/a মাইনাস এক্স টু দি পাওয়ার n-1 মাইনাস 1/a টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু কে। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই এক্সপ্রেশনটা সত্যি তখনই যখন এনটা নট ইকুয়াল টু 1, অর্থাৎ ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু এই ইন্টিগ্রেটেড রেট ল তুমি লিখতে পারবে না, কারণ এক্ষেত্রে এটা হবে তুমি যদি এই এন ইকুয়াল টু 1টা তুমি লেফট হ্যান্ড সাইডে বসাও, তাহলে n-1 মানে 1 - 1 মানে 0 হয়ে যাবে। আর এখানে দেখো এন এর জায়গায় যদি 1 বসাও, এই সামথিং পাওয়ার 0 সেটা হচ্ছে তোমার 1 হয়ে গেল। তাহলে 1 - 1 করলে এটা তোমার 0 হয়ে যাবে। মানে এই বাঁ দিকটাতে 0/0 ফর্ম, 0/0 ফর্ম মানে হচ্ছে একটা অসংজ্ঞাত ফর্ম বা আনডিটারমাইন্ড ফর্ম। সেই জন্য তুমি একটা এন এর অর্ডারের জন্য নর্মালি জিনিসটাকে কষিয়ে নিয়ে সেখানে এন এর জায়গায় 1 বসাতে পারো না। তাহলে এইটা সত্যি যখন এনটা নট ইকুয়াল টু 1, আর এন ইকুয়াল টু 1 হলে তার জন্য আলাদা করে করতে পারা যাবে। আচ্ছা, এবারে এই এক্সপ্রেশন থেকে তুমি অনেক কিছু করতে পারো। কি করতে পারো? প্রথমে এটা করো, হাফ লাইফ টাইম বের করতে পারো। হাফ লাইফ টাইম মানে কি? হাফ লাইফ টাইম মানে একটা পার্টিকুলার টাইম যে টাইমে রিয়াকশনটার কনসেন্ট্রেশনটা তার ইনিশিয়াল ভ্যালু অর্ধেক হবে, অর্থাৎ when t equal to t half তখন a মাইনাস এক্সটা হচ্ছে a বাই 2 হবে। সেখান থেকে t হাফটা এখান থেকে বের করে ফেলতে পারবে, সেটা হবে 2 টু দি পাওয়ার n-1 মাইনাস 1 বাই k ইন্টু n-1 ইন্টু 1/a টু দি পাওয়ার n-1। আবার সেটা n নট ইকুয়াল টু 1 এর জন্য, তাহলে পরিষ্কার দেখা দিয়েছে প্রপোর্শনাল টু 1/a টু দি পাওয়ার n-1। আর টাইম অফ কমপ্লিশন সেটা কি না, একটা পার্টিকুলার টাইম যে টাইমে রিয়াকশনের কনসেন্ট্রেশন যা 0 হয়ে যাচ্ছে। তাহলে when t equal to t completion then a minus x equal to 0, সেখান থেকে তুমি যদি টাইম অফ কমপ্লিশনটাকে বের করো তাহলে a টু দি পাওয়ার n-1 বাই k ইন্টু 1 মাইনাস n, এটা বেরোচ্ছে। এবং একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে যদি রিয়াকশনের রেটটা, রিয়াকশনের অর্ডারটা 1-এর থেকে কম হয় তবেই তাকে একটা ফাইনাইট টাইমে কমপ্লিট করতে পারা যাবে। তাহলে কোন একটা রিয়াকশনকে তুমি ফাইনাইট টাইমে কমপ্লিট করতে পারবে তখনই যখন এনটা লেস দ্যান 1। আর যদি এন গ্রেটার ইকুয়াল টু 1 হয় তাহলে সেই রিয়াকশন কোনোভাবেই ফাইনাইট টাইমে কমপ্লিট করতে পারা যায় না। দিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশন, সেটা হচ্ছে যে যদি অর্ডার অফ এ রিয়াকশনটা 1-এর থেকে কম হয়, তাহলে 0 অর্ডার, হাফ অর্ডার ইত্যাদি রিয়াকশন, তখন রিয়াকশনটা ফাইনাইট টাইমে কমপ্লিট হবে, মানে পুরো রিয়াকশনটা এক্সজস্টেড হয়ে যাবে। কিন্তু যদি তোমার হয়, তোমার অর্ডারটা 1 বা 1-এর থেকে বেশি হয়, তো সেই রিয়াকশন কখনই তুমি ফাইনাইট টাইমে কমপ্লিট করতে পারবে না।
ফাইনাইট টাইমে এই রিয়াকশনটা কিন্তু কমপ্লিট করতে পারবে। আচ্ছা, ফার্স্ট অর্ডার রিয়াকশনটাকে কিন্তু তোমাকে একদম আলাদা করে ভাবতে হবে, মানে ওই যে এক্সপ্রেশনগুলো সেটা ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে ভ্যালিড না। ফার্স্ট অর্ডার রিয়াকশন তোমাকে স্পেশালি ভাবতে হবে। সেক্ষেত্রে ডিফারেন্সিয়াল রেট লটার ডিএক্স বাই ডিটি হচ্ছে কে এ মাইনাস এক্স হয়ে যাচ্ছে, কারণ এ মাইনাস এক্স তার পাওয়ারটা দেখো এখানে 1। ইন্টিগ্রেটেড রেট লটা হচ্ছে এলএন এ বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু কেটি। হাফ লাইফ টাইম হচ্ছে 0.6 টাইম সি বাই কে। এগুলো এগুলো একদম এই মানে আগের যে এক্সপ্রেশনগুলো তুমি ব্যবহার করেছো, এই এক্সপ্রেশনগুলো এন নট ইকুয়াল টু 1 এর জন্য সত্যি। তোমার ইন্টিগ্রেটেড রেট ল, হাফ লাইফ টাইম, লাইফ অফ কমপ্লিশন অ্যান্ড শর্ট। আর ফার্স্ট অর্ডারটা তোমাকে আলাদা করে মনে রাখতে হবে, ডিফারেন্সিয়াল রেট ল, ইন্টিগ্রেটেড রেট ল, হাফ লাইফ টাইম। আর এই রিয়াকশন তো ফাইনাইট টাইমে কমপ্লিটই হয় না। আচ্ছা, আর এক্ষেত্রে একটা অ্যাডিশনাল জিনিস যেটা মনে রাখতে হয়, যে একটা অ্যাভারেজ লাইফ টাইম বের করতে হয়, যে রিয়াকশনটা কিন্তু ফাইনাইট টাইমে কমপ্লিট হয় না। হাফ লাইফ টাইম যেমন ইম্পর্টেন্ট, তেমন অ্যাভারেজ লাইফ টাইমও ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে যদি রেট কনস্ট্যান্টটা কে হয়, তাহলে অ্যাভারেজ লাইফ টাইম হচ্ছে 1/k হয়। এবারে হাফ লাইফ টাইম তুমি জানো, সেখান থেকে যদি বসাও তাহলে টি অ্যাভারেজটা হচ্ছে 0.693 ইন্টু টি হাফ। দেখো এখান থেকে দেখো, এই যে তুমি যখন এই 1/k যেটা এখানে 1/kটা তো টি অ্যাভারেজ, টি অ্যাভারেজটা কত হচ্ছে, এইটা এদিকে যদি পাঠিয়ে দাও, 1 মিনিট, এটা একটুখানি ভুল লেখা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মানে আমি এটা 0.69, এটা এটা এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা একটু ভুল লেখা হয়ে গেছে। মানে তুমি যখন টি হাফটাকে লিখছো, টি হাফটা হচ্ছে 0.693 ইন্টু টি অ্যাভারেজ। এই যেখান থেকে দেখো টি হাফটা হচ্ছে 0.693 ইন্টু 1/k, 1/k মানে টি অ্যাভারেজ। এইটা টি হাফটা হচ্ছে 0.693 ইন্টু টি অ্যাভারেজ। এবং এইখান থেকে অ্যাভারেজ লাইফ টাইমটা কিন্তু টি অ্যাভারেজ, টি হাফ লাইফ টাইমের থেকে বেশি হয়, এটা মাথায় রাখবে। টি মানে হাফ লাইফ টাইমটা তোমার ভালো করে এটা হচ্ছে যে টি হাফটা 0.693 ইন্টু টি অ্যাভারেজ। সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে এটা টি হাফটা ইজ অ্যাকচুয়ালি লেস দ্যান টি অ্যাভারেজ, এটা মাথায় রাখবে। আচ্ছা, এবারে দেখো তুমি বিভিন্ন রকমের ছবি আঁকতে পারো। যেমন এলএন এ বাই এ মাইনাস এক্স ভার্সেস টি যদি ছবি আঁকো, তাহলে একটা স্ট্রেট লাইন হবে, যার স্লোপটা হচ্ছে কে। এবারে চাইলে এলএন মানে লগ ই বেস, লগ ই বেস থেকে যদি লগ 10 বেস নিয়ে আসো, তাহলে একটা 2.303 এখানে গুণ হয়, ওটাকে ডান দিকে পাঠিয়ে দিয়ে এটা কে বাই 2.303 হয়ে যাবে। তাহলে এলএন এ বাই এ মাইনাস এক্স প্লট না করে যদি লগ 10 বেস এ বাই এ মাইনাস এক্স প্লট করো, তাহলে একই রকম ভাবে স্ট্রেট লাইন হবে পাসিং থ্রু দ্য অরিজিন, বাট দিস টাইম স্লোপ ইজ কে বাই 2.303। আচ্ছা, এবারে তুমি যখন স্পেসিফিক্যালি মানে আগে যখন বলেছিলাম না যে এ থেকে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, আমি স্টোইচিওমেট্রি নিয়ে কোনো কথাবার্তা বলিনি বলে রিয়াক্ট্যান্টটা যখন এ মাইনাস এক্স হচ্ছে প্রোডাক্টটা কত হয়েছে আমি এখানে কোনো কমেন্ট করিনি, তাতে আমার কিছু আটকে গেল না। কিন্তু যদি স্পেশালি এ থেকে বি হয়, অর্থাৎ এ এর যা স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, বি এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট একই হয়, তখন সিচুয়েশনটা ক্ষেত্রে এ যতটা ডিসঅ্যাপিয়ার করবে, বি এক্স্যাক্টলি ততটা তৈরি হবে। মানে এই পার্টিকুলার কেসে কিন্তু ধরো, এই পার্টিকুলার কেসে যদি টি ইকুয়াল টু জিরোতে এই কনসেন্ট্রেশনটা এ, এটা যদি জিরো বলো, অ্যাট এ টাইম টিতে এইটা এ মাইনাস এক্স করলে এইটা কিন্তু আমাকে এক্স করতে হবে। ঠিক আছে, তাহলে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা সেটা টাইমের সাথে সাথে এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। ঠিক আছে, এইটা তুমি যদি মানে এই যে এই এল এন এ বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু কেটি আছে, তাহলে এটা এল এন এই এ মাইনাস এক্সটাকে বের করে নাও, এ মাইনাস এক্সটাকে বের করলে ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি হয়ে যাবে। সেটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস কনসেন্ট্রেশন অফ এ। আর এ আর বি দুজনের কনসেন্ট্রেশনের যোগফল হচ্ছে স্মল এ হয়, তাহলে বি এর কনসেন্ট্রেশনটা হচ্ছে এ থেকে এই পার্টটাকে বাদ দিয়ে দিলে এ ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে যদি এই এর কনসেন্ট্রেশনটা হচ্ছে এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি যদি এক্সপোনেনশিয়াল এটা যদি প্লট করো, তো যখন টিটা জিরো তখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন স্মল এ, তারপরে টি বাড়ার সাথে সাথে একটা এক্সপোনেনশিয়াল দিকে করছে, আর টাইম যখন টেন্ডস টু ইনফিনিটি সেটা তোমার জিরোর দিকে যাচ্ছে।
আর বিটা হচ্ছে ইনিশিয়ালি 0 ছিল, সে তার মতো করে বাড়ছে, বেড়ে বেড়ে যখন সাফিসিয়েন্ট টাইম হলো, যখন এর কনসেন্ট্রেশনটা 0-র দিকে যাচ্ছে, বি এর কনসেন্ট্রেশনটা বেড়ে বেড়ে হচ্ছে যে মানে এ যেটা মানে যখন এটা মানে হচ্ছে যেটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট সেই জায়গায় এসে পৌঁছায়। তাহলে যদি এ আর বি তাদের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো এক্স্যাক্টলি একই হয়, তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য এর কনসেন্ট্রেশনটা কেমন করে কমছে আর বি এর কনসেন্ট্রেশন কেমন করে বাড়ছে সেটা তুমি দেখতে পাবে। আচ্ছা, এবারে দেখো তোমার যদি মানে আচ্ছা দেখো এই 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 যে দুটো কথা বলে দিয়েছে না, এই যে দুটো পেজে, সেখানে কিন্তু যে সিম্পল যে একটা রিয়াকশন ইনভলভ করে যে সমস্ত রিয়াকশনস গুলো হয়, সেটা যে কোনো অর্ডারের জন্য কিন্তু পুরো রেজাল্টটা এখানে কিন্তু বেসিক্যালি সামারাইজ করে দেওয়া আছে। প্রথম পাতায় যে রেজাল্টগুলো দেওয়া আছে সেটা হচ্ছে n ইকুয়াল টু 1, ফার্স্ট অর্ডার বাদ দিয়ে বাকি যে কোনো অর্ডার রিয়াকশনের জন্য তুমি এটাকে ব্যবহার করতে পারবে। শুধু n এর জায়গায় 0 বা হাফ বা 2 বা 3 ইত্যাদি বসাবে, শুধু n ইকুয়াল টু 1টা বসাতে পারবে না। আর n ইকুয়াল টু 1 এর জন্য যেটা দরকার আর কি, সেইটা তোমার এই পার্টিকুলার পেজে আমি সবটাই বলে দিয়েছি। ইন্টিগ্রেটেড রেট ল, হাফ লাইফ টাইম, অ্যাভারেজ লাইফ টাইম, তাদের বিভিন্ন রকমের প্লট ইত্যাদিগুলো। এবারে কি হয় যে নর্মালি এনে অর্ডার রিয়াকশন যখন করলাম, সেইখান থেকে ওই এনের ভ্যালু 0 বা হাফ বা 2 বা 3 ইত্যাদি বসিয়ে বসিয়ে যে রেজাল্টগুলো হয়, সেই রেজাল্টগুলো একটুখানি যে বলে দেওয়া দরকার। সেখান থেকে আমি প্রথমে আলোচনা করছি জিরো অর্ডার রিয়াকশন। তাহলে এ থেকে বি হচ্ছে রেট কনস্ট্যান্ট হচ্ছে কে, আর ওই শুরুতে যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন এ ধরতে হয়, প্রোডাক্টটা হচ্ছে 0 ধরতে হয়, তারপরে এর কনসেন্ট্রেশন কমে গিয়ে এ মাইনাস এক্স হলো, প্রোডাক্ট কিছু একটা হলো, এসব ঝামেলার মধ্যে আমি যাচ্ছি না। মানে ঝামেলা মানে এটা সবার ক্ষেত্রে একই আর কি। হ্যাঁ, সেখানে এখানে এটা লিখছি না এটা। তাহলে এক্ষেত্রে ডিফারেন্সিয়াল রেট লটা কেমন হবে, ডিএক্স ডিটি সেটা হচ্ছে কে হয় এটা। আচ্ছা, ইন্ডিকেটেড রেট লটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারবে এক্স ইকুয়াল টু কেটি, এক্সটা যেখানে বি এর কনসেন্ট্রেশন, আর এ মাইনাস এক্স ইকুয়াল টু এ মাইনাস কেটি, যেখানে এ মাইনাস এক্স হচ্ছে তোমার এর কনসেন্ট্রেশন। তুমি যদি প্লট করো তাহলে দেখো যে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা তোমার বেড়ে গেল, বেড়ে 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 মানে আচ্ছা একটা জিনিস এখানে বলে নেওয়া ভালো যে এই রিয়াকশন কিন্তু ফাইনাইট টাইমে কমপ্লিট হবে। ফাইনাইট টাইমে যখন কমপ্লিট হয়ে যাবে তখন বি এর কনসেন্ট্রেশনটা বেড়ে গিয়ে শুরুতে যে এর কনসেন্ট্রেশন ছিল এ তাতে গিয়ে পৌঁছাবে, আর এর কনসেন্ট্রেশন কমে গিয়ে সেটা হচ্ছে তোমার জিরোতে গিয়ে পৌঁছাবে। এবং এক্ষেত্রে দেখো এটা স্ট্রেট লাইন পরিষ্কার বোঝা যাচ্ছে, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন এ মাইনাস কেটি, তার মানে এটা একটা স্ট্রেট লাইন হচ্ছে, কার ইন্টারসেপ্ট হচ্ছে ও এ, স্লোপটা হচ্ছে মাইনাস কে। মানে এর ক্ষেত্রে যদি তুমি স্লোপটা বলো, এর ক্ষেত্রে স্লোপটা মাইনাস কে, আর এইটার জন্য যদি স্লোপ বলো, এটা হচ্ছে স্লোপটা প্লাস কে। তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, এবং ওটা গিয়ে যখন টাইম অফ কমপ্লিশনে চলে আসবে তখন আর ফার্দার বাড়বে না, অর্থাৎ যেটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকশন ছিল এ, সেই জায়গায় গিয়ে থেমে যাবে। আর বি এর কনসেন্ট্রেশন এইরকম ভাবে লিনিয়ারলি কমছে, কমে একটা সার্টেন টাইমে ওটা জিরোতে গিয়ে পৌঁছাবে। আর এবং টাইম অফ কমপ্লিশন তুমি বের করে দিতে পারছো যখন এ মাইনাস এক্সটা বেসিক্যালি 0 হবে, সেখান থেকে টাইম অফ কমপ্লিশন এ বাই কে হলো, হাফ লাইফ টাইম হচ্ছে এ বাই 2 কে হয়ে যাবে, যখন এ মাইনাস এক্সটা তোমার এ বাই 2 হবে তখন সেটা হাফ লাইফ টাইম দেবে। আর টাইম অফ কমপ্লিশন হচ্ছে 2 ইন্টু হাফ লাইফ টাইম এইটা। আর হাফ লাইফ টাইমটা প্রপোর্শনাল টু তোমার, এক্ষেত্রে হাফ লাইফ টাইমটা প্রপোর্শনাল টু ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট হয়। মানে জেনারেলি তো 1/a⁴n-1 এর সঙ্গে প্রপোর্শনাল, ওখানে n এর ভ্যালু 0 বসা, তাহলে দেখবে এটা a এর সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে। এটা অবশ্যই হচ্ছে তোমার মাল্টিস্টেপ হবে, ইট মাস্ট বি মাল্টিস্টেপ এটা। হ্যাঁ, মানে জিরো অর্ডার রিয়াকশন এটা বলে নি যে জিরো অর্ডার রিয়াকশন অবশ্যই মাল্টি স্টেপ হতে হবে। জিরো অর্ডার রিয়াকশন মানে সিঙ্গেল স্টেপ হলে অসুবিধা আছে কেন না, আমরা জানি সিঙ্গেল স্টেপ বা এলিমেন্টারি রিয়াকশনের জন্য অর্ডার আর মলিকুলারিটি সমান হয়। এবারে যদি জিরো অর্ডার রিয়াকশন বলি এবং সেটা যদি সিঙ্গেল স্টেপ বা এলিমেন্টারি টাইপ হয়, তাহলে কি হবে, অর্ডার ইকুয়াল টু মলিকুলারিটি ইকুয়াল টু 0, কিন্তু মলিকুলারিটি 0 সেটা অ্যাবসার্ড, মলিকুলারিটি সবসময় একটা পজিটিভ ইন্টিজার, সেখানে জিরো অর্ডার রিয়াকশন কখনো সিঙ্গেল স্টেপ হতে পারে না, ইট হ্যাজ টু বি মাল্টি স্টেপ। আচ্ছা, জিরো অর্ডার রিয়াকশনের এক্সাম্পল হচ্ছে ডিসোসিয়েশন অফ অ্যামোনিয়া অফ টাংস্টেন, ডিসোসিয়েশন অফ HIN গোল্ড সারফেস। আর জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে যে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট সেটা হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, সেটা বেসিক্যালি ইউনিট অফ ভেলোসিটি অফ দ্য রিয়াকশন। তারপরে চলে এসো হাফ অর্ডার রিয়াকশন। হাফ অর্ডার রিয়াকশন ওই একই রকম ভাবে এনএথ অর্ডার রিয়াকশন যেটা করেছিল সেখানে এনের জায়গায় তুমি হাফ বসিয়ে দাও, তাহলে যেটা হবে যে ডিফারেন্সিয়াল রেট লটা হচ্ছে ডিএক্স ডিটিটা হচ্ছে কে এ মাইনাস এক্স পাওয়ার হাফ, তার জন্য ইন্টিগ্রেটেড রেট ল বের করলে সেটা বেরোবে রুট ওভার অফ এ মাইনাস এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এ মাইনাস হাফ কেজি। একদম ওই এনএথ অর্ডার রিয়াকশনের জন্য যেটা করা আছে সেখানে এনের জায়গায় হাফ বসিয়ে দিলে তুমি দেখতে পেয়ে যাবে।
আর এবার রুট ওভার অফ a minus x ভার্সেস t যদি প্লট করা হয়, ইট গিভস এ স্ট্রেট লাইন উইথ y axis ইন্টারসেপ্ট ইকুয়াল টু রুট ওভার অফ a and slope equal to minus half k। সেখান থেকে তুমি k টাকে বের করতে পারবে, হাফ লাইফ টাইম বের করে নিতে পারো এখান থেকে, সেটা হবে রুট ওভার অফ a বাই k ইজ 2 মাইনাস রুট ওভার রুট 2। পরিষ্কার টি হাফটা কি a টু দি পাওয়ার হাফের সঙ্গে প্রপোর্শনাল। টাইম অফ কমপ্লিশন, এই রিয়াকশনও হাফ মানে ফাইনাইট টাইমে কমপ্লিট হয়। রিয়াকশনের অর্ডার যদি একের থেকে কম হয় তাহলে সেটা ফাইনাইট টাইমে কমপ্লিট হয়, তাহলে এটাও ফাইনাইট টাইমে কমপ্লিট হবে। টাইম অফ কমপ্লিশন হচ্ছে 2 রুট ওভার অফ a বাই k, আর ইউনিট অফ রেট কনস্ট্যান্ট হচ্ছে মোল টু দি পাওয়ার হাফ লিটার টু দি পাওয়ার মাইনাস হাফ সেকেন্ড ইনভার্স। ফার্স্ট অর্ডারটা অলরেডি বলে দেওয়া হয়েছে, এবার সেকেন্ড অর্ডারে চলে এসো। দেখো যখন সেকেন্ড অর্ডার তুমি বলবে সেখানে দুটো পসিবিলিটি, একটা হচ্ছে সিঙ্গেল রিয়াক্ট্যান্ট তার রেসপেক্টে সেকেন্ড অর্ডার, আর একটা হচ্ছে দুটো রিয়াক্ট্যান্ট আছে এ প্লাস বি, সেখান থেকে প্রোডাক্ট হচ্ছে এ রেসপেক্টে ফার্স্ট অর্ডার, বি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, ওভারঅল অর্ডারটা হচ্ছে 2। তাহলে সিঙ্গেল রিয়াক্ট্যান্ট তার রেসপেক্টে সেকেন্ড অর্ডার, আর একটা হচ্ছে দুটো আলাদা রিয়াক্ট্যান্ট তার রেসপেক্টে ওভারঅল অর্ডারটা সেকেন্ড অর্ডার, যেখানে এ এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, বি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, ওভারঅল অর্ডারটা হচ্ছে দুটোই সেকেন্ড অর্ডার রিয়াকশন। আর এই যে প্রথম যে সিচুয়েশনটা, সেইটা হচ্ছে আমরা যেটা আলোচনা করেছি nth অর্ডার রিয়াকশনের মতো করে, যেটা আমরা বেসিক্যালি সিঙ্গেল রিয়াকশন থেকে প্রোডাক্ট হচ্ছে এরকম সিচুয়েশনে যেটা করেছিল, সেই মতো করে পুরো তুমি n এর জায়গায় 2 বসিয়ে দাও, বসিয়ে দিয়ে ডিফারেন্সিয়াল রেট ল পেয়ে গেলে k ইন্টু a মাইনাস এক্স প্লাস স্কোয়ার, ইন্টিগ্রেটেড রেট ল পেয়ে গেলে 1 বাই a মাইনাস এক্স ইকুয়াল টু 1 বাই a প্লাস kt। তাহলে এখান থেকে 1 বাই a মাইনাস এক্স বাসা t যদি প্লট করো একটা স্ট্রেট লাইন পাবে, যার ইন্টারসেপ্ট হচ্ছে 1 বাই a আর স্লোপটা হচ্ছে k। আর এই রিয়াকশনটাকে এই 1 বাই এটা বাঁ দিকে এনে সিম্পলিফাই করলে এটা x বাই a ইন্টু a মাইনাস এক্স ইকুয়াল টু kt হচ্ছে। তাহলে y অ্যাক্সিস বরাবর x বাই a ইন্টু a মাইনাস এক্স প্লট করো, x অ্যাক্সিস বরাবর t প্লট করো, তাহলে একটা স্ট্রেট লাইন হচ্ছে পাসিং থ্রু দ্য অরিজিন, যার রেট কনস্ট্যান্টটা k হয়ে গেল। আর হাফ লাইফ টাইম সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে ক্যালকুলেট করতে হয়, সেটা 1 বাই a k হয়, এবং হাফ লাইফ টাইমটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকশন তার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল এটা। আর এই পুরো ব্যাপারটা যদি তুমি আর একটা যে টাইপ বললাম, যেখানে তোমার দুটো রিয়াকশান্ট আছে, এ রেসপেক্টে ফার্স্ট অর্ডার, বি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, ওভারঅল অর্ডারটা 2, তার জন্য যদি করি তার ডিফারেন্সিয়াল রেট লটা তুমি লিখতে পারবে ভি, সেটা ডিএক্স ডিটি, সেটা হচ্ছে কে ইন্টু এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স। আর এখানে আমি যেটা ধরে নিচ্ছি সেটা হচ্ছে ইনিশিয়ালি অর্থাৎ টি ইকুয়াল টু 0-তে এ এর কনসেন্ট্রেশন স্মল এ, বি এর কনসেন্ট্রেশন স্মল বি, এবং এ নট ইকুয়াল টু বি। প্রথমে এ নট ইকুয়াল টু বিটাকে করলে তাহলে ইন্টিগ্রেটেড রেট লটা বেরোবে 1 বাই এ মাইনাস বি ln বি ইন্টু এ মাইনাস এক্স বাই এ ইন্টু বি মাইনাস এক্স ইকুয়াল টু কেটি। এটা এ নট ইকুয়াল টু বি এর জন্য করেছি, এ ইকুয়াল টু বিটা কিন্তু এখানে তুমি বসাতে পারো না, এ ইকুয়াল টু বি বসালে ওটা 0/0 ফর্ম হয়ে যাবে। এটা এ ইকুয়াল টু বি বসালে এ মাইনাস বিটা 0 হলো, আর এটা দেখো এ ইকুয়াল টু বি করলে ln 1 হয়ে যাচ্ছে, সেটা তোমার 0 হচ্ছে, 0/0 ফর্ম, আনডিটারমাইন্ড ফর্ম হচ্ছে। তাহলে উই ক্যানট পুট এ ইকুয়াল টু বি ইন দ্য ইন্টিগ্রেটেড রেট ল। এবারে দেখো যদি তোমার এইখানে সরাসরি এ ইকুয়াল টু বি বসাতে পারছো না, কিন্তু যদি এ ইকুয়াল টু বি হয় তাহলে তুমি স্টার্টিংটা দেখো এই জায়গা থেকে, যখন এ ইকুয়াল টু বি করবে তখন ডিফারেন্সিয়াল রেট লটাই হয়ে গেল কে ইন্টু এ মাইনাস এক্সটা স্কোয়ার। তখন কি হচ্ছে, আগে যে টাইপের ইন্টিগ্রেশন হয়েছে যা রেজাল্ট পেয়েছে সেই রেজাল্টে ফিরে যেতে পারবে। তাহলে যদি এ ইকুয়াল টু বি হয় তখন এই যে কেস 1 এর মতো করে সবকিছু হবে। আর এখানে একটা জিনিস বলি যে এ ইকুয়াল টু বি হলে তুমি হাফ লাইফ টাইম ডিফাইন করতে পারছো, কিন্তু এ নট ইকুয়াল টু বি হলে তুমি হাফ লাইফ টাইম ডিফাইন করতে পারো না। ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি আলাদা হয় তাহলে হাফ লাইফ টাইম মানে কে অর্ধেক হচ্ছে তুমি ধরবে, তখন তো এ যে সময় অর্ধেক হবে বি তো সেই সময় অর্ধেক হবে না, কারণ ইনিশিয়াল কনসেন্ট্রেশন এদের আলাদা। এখানে এ নট ইকুয়াল টু বি হলে তুমি এখানে হাফ লাইফ টাইম ডিফাইনই করতে পারবে না। তাহলে সেকেন্ড অর্ডার রিয়াকশন দু রকমের সিচুয়েশন, একটা বললাম তোমার জাস্ট এ সিঙ্গেল রিয়াকশন থেকে প্রোডাক্ট হচ্ছে ওই রিয়াকশনটার রেসপেক্টে সেকেন্ড অর্ডার, অথবা দুটো রিয়াকশন থেকে প্রোডাক্ট হচ্ছে এ এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, বি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, ওভারঅল অর্ডারটা হচ্ছে 2। ঠিক আছে, আচ্ছা এবারে চলে এসো সিউডো ইউনিমলিকুলার বা সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। আসলে এই যে সেকেন্ড কেসটা কনসিডার করেছি এর সঙ্গে এটা দারুণভাবে রিলেটেড। ধরো কোন একটা রিয়াকশনে অনেকগুলো রিয়াকশান্ট আছে করে তোমার প্রোডাক্টে হচ্ছে, এবারে ইনিশিয়াল টাইমে এ বি সি তাদের কনসেন্ট্রেশনগুলো যথাক্রমে স্মল এ, স্মল বি, স্মল সি ইত্যাদি ইত্যাদি। এবার ধরে নাও এ বি সি তাদের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট তর্কের খাতে একও ধরে নিই, দেখো একটা আরবিট্রারি টাইমে এ এর কনসেন্ট্রেশন এ মাইনাস এক্স হলো, বি এর কনসেন্ট্রেশন বি মাইনাস এক্স হলো, সি এর কনসেন্ট্রেশন সি মাইনাস এক্স হলো, এন্ড সো অন। তাহলে ডিফারেন্সিয়াল রেট ল বা ভেলোসিটি অফ দ্য রিয়াকশন হয়ে যাবে কে ইন্টু এ মাইনাস এক্স, তার পাওয়ার ধরুন n1
বি মাইনাস এক্স তার পাওয়ার হচ্ছে এন টু, সি মাইনাস এক্স পাওয়ার এন থ্রি অ্যান্ড সো অন, যেখানে এন ওয়ান এন টু এন থ্রি তারা হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু এ বি সি ইত্যাদি ইত্যাদি। আর এবার আমি এটা করছি যে যে একজনকে বাদ দিয়ে বাকিদেরকে হিউজ এক্সেস নিচ্ছি, মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বি সি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক বেশি ইন কম্পারিজন টু এ। তা যদি হয় দেখো বি আর সি, এই যে স্মল বি স্মল সি বলেই দেওয়া হচ্ছে তারা এ থেকে অনেক অনেক বেশি। আচ্ছা বি সি যদি এর থেকে অনেক অনেক বেশি হয় তাহলে এক্স এর থেকেও অনেক অনেক বেশি হবে, কারণ এক্সটা কি, এক্সটা হচ্ছে যে কোন একটা নির্দিষ্ট মুহূর্তে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কতটা কমছে। এবার এইখানে যেটা সবচেয়ে কম পরিমাণে আছে সেই লিমিটিং রিয়েজেন্ট, সে যখন শেষ হয়ে যাবে রিঅ্যাকশন তো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তার মানে এক্স এর অ্যাডমোস্ট ভ্যালু কত হতে পারে, এ হতে পারে। তাহলে বি আর সি যদি মাঝ গ্রেটার দেন এ হয় তাহলে বি আর সি মাঝ গ্রেটার দেন এক্স হবে। সেখানে আমি কি করলাম দেখো, এই এক্সপ্রেশনে বি মাইনাস এক্স কে তুমি অ্যাপ্রক্সিমেটলি বি লিখতে পারো, সি মাইনাস এক্স কে অ্যাপ্রক্সিমেটলি সি লিখতে পারো এন্ড সো অন। এটা তখন ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন কি হলো, এ মাইনাস এক্স তার পাওয়ার এন ওয়ানটা যেমন আছে আছে, এখানে বি মাইনাস এক্স এর এক্সটাকে বাদ দিয়ে বি টু দি পাওয়ার এন টু হয়ে গেল, সি টু দি পাওয়ার এন থ্রি হয়ে গেল ইত্যাদি ইত্যাদি। এই পুরো জিনিসটাকে একটা কনস্ট্যান্ট করে দেয় কে এফেক্টিভ বলো, ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন হলো কে এফেক্টিভ এ মাইনাস এক্স তার পাওয়ার এন ওয়ান। তাহলে দেখো, তাহলে এই যে তুমি ডিফারেন্সিয়াল রেট লটা এখন পেলে, এটা দেখে মনে হচ্ছে কি এটা অ্যাজিভ যেন একটা রিঅ্যাক্টর ইনভলভ আছে যার অর্ডারটা হচ্ছে এন ওয়ান, তার মতো দেখতে হয়ে গেছে। তার মানে যদিও এখানে একাধিক রিঅ্যাক্টর ইনভলভ আছে, কিন্তু একজনের রেসপেক্টে অন্যজনকে তুমি যখন হিউজ এক্সেস নিচ্ছ তখন আলটিমেটলি রেট অফ দ্য রিঅ্যাকশনটা নির্ভর করে যাচ্ছে কার উপরে, আলটিমেটলি রেট অফ দ্য রিঅ্যাকশন নির্ভর করে যাচ্ছে যে যার পরিমাণটা কম আছে তার ইনস্ট্যান্টিনিয়াস কনসেন্ট্রেশনের উপরে, মানে বাকিরা এখানে ম্যাটারিফাই করছে না। তাহলে এই ধরনের রিঅ্যাকশনকে বলা হবে সিউডো ইউনিমলিকুলার বা সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এটা অ্যাকচুয়ালি এরকম নামটা হয়েছে, এটা নাইদার ইউনিমলিকুলার নর ফার্স্ট অর্ডার, কিন্তু জাস্ট নামটা এরকম হয়ে গেছে যে যদি একাধিক রিঅ্যাকশন তোমার ইনভলভ থাকে, একজনের রেসপেক্টে বাকিদেরকে তুমি যদি হিউজ এক্সেস নাও তাহলে আলটিমেট তখন বাকিদের কনসেন্ট্রেশন গুলো এসেনশিয়ালি সেম আছে তোমাকে ধরে নিতে হচ্ছে, বাকিদের কনসেন্ট্রেশন গুলো অ্যাজিভ যেন সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে না। তখন তুমি রেট অফ দ্য রিঅ্যাকশনসকে যখন লিখবে তখন যার পরিমাণটা কম সেটাকেই তুমি এক্সপেশালি দেখতে পাচ্ছ, যাদের পরিমাণ বেশি করে সেটা এফেক্টিভ রেট কনস্ট্যান্টের মধ্যে ঢুকে গেছে। তাহলে অ্যাজ ফর এক্সাম্পল তুমি একটা এস্টার হাইড্রোলিসিস কনসিডার করছো, এস্টারটা হচ্ছে তোমার মানে এটা তুমি H+ এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, জলের রেসপেক্টে ফার্স্ট অর্ডার, এস্টারের রেসপেক্টে ফার্স্ট অর্ডার। এবারে এইটাকে তুমি এফেক্টিভলি কে এফেক্টিভ ইনটু কনসেন্ট্রেশন এস্টার লিখতে পারো কেন, এক হচ্ছে জল হিউজ এক্সেস কিন্তু প্রেজেন্টে তার কনসেন্ট্রেশনটা তুমি মোরালেস কনস্ট্যান্ট থাকছে, আর H+ বিং ক্যাটালিস্ট তার কনসেন্ট্রেশনও পাল্টাচ্ছে না, কেন এই পুরো জিনিসটাকে কে এফেক্টিভের মধ্যে ঢুকিয়ে দিয়ে ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন জাস্ট প্রপোর্শনাল টু এস্টার লিখতে পারছো, যেটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের মতো করে হচ্ছে। ইনভার্সন অফ কেন সুগার যখন তুমি কনসিডার করো সেখানেও রিঅ্যাকশনটা হচ্ছে সূক্ষ্ম যে কনসেন্ট্রেশনের সঙ্গে প্রপোর্শনাল, তার সঙ্গে জলের কনসেন্ট্রেশন ইনভলভ থাকে, H+ এর কনসেন্ট্রেশন ইনভলভ থাকে, কিন্তু অ্যাকোয়াস মিডিয়ামে জল যদি হিউজ এক্সেস থাকছে তাহলে জলের কনসেন্ট্রেশনটাকে তুমি জাস্ট কনস্ট্যান্ট ধরে নিলে সেটাকে তুমি কে এফেক্টিভের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ, আর ক্যাটালিস্ট থাকলে তার কনসেন্ট্রেশন পাল্টাবে না, তাকেও তুমি কনসেন্ট্রেশনে ঢুকিয়ে দিতে পারো। তা দেখো, তাহলে যখন একাধিক রিঅ্যাকশন ইনভলভ থাকে তখন কিন্তু একজন বাদ দিয়ে বাকিদেরকে যদি তুমি হিউজ এক্সেস নাও তখন কিন্তু আলটিমেটলি যে রেট অফ দ্য রিঅ্যাকশন নির্ভর করবে যার পরিমাণটা কম আছে তার ইনস্ট্যান্টিনিয়াস কনসেন্ট্রেশন উপরে, অ্যাজিভ যেন মনে হবে যে বাকিরা কেউ নেই, একজনই আছে। তখন এই যে কনসেপ্টটা সেটা হচ্ছে সিউডো ইউনিমলিকুলার রিঅ্যাকশন বা সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা এই ক্যাটাগরিতে লাস্ট যে এক্সাম্পলটা সেটা হচ্ছে থার্ড অর্ডার রিঅ্যাকশন। আচ্ছা থার্ড অর্ডার রিঅ্যাকশন তিনটে পসিবিলিটি হতে পারে। ধরো একটা রিঅ্যাকট্যান্টের রেসপেক্টেই থার্ড অর্ডার, দুটো রিঅ্যাকট্যান্ট আছে একজনের রেসপেক্টে সেকেন্ড অর্ডার, একজনের রেসপেক্টে ফার্স্ট অর্ডার, ওভারঅল অর্ডারটা 3, তিনটে রিঅ্যাকট্যান্ট আছে প্রত্যেকের রেসপেক্টে হচ্ছে ফার্স্ট অর্ডার ফার্স্ট অর্ডার ফার্স্ট অর্ডার করে ওভারঅল অর্ডারটা হচ্ছে 3। তাহলে যখন এই শুধুমাত্র একটা রিঅ্যাকট্যান্টের রেসপেক্টে অর্ডারটা 3 হবে সেটা হচ্ছে টিপিক্যাল সিচুয়েশন, যেটা আমরা আগে অলরেডি আলোচনা করে এসেছি nth অর্ডার রিঅ্যাকশনের জন্য। সেক্ষেত্রে ডিফারেন্সিয়াল রেট লট ডিএক্স ডিতে কে a মাইনাস এক্স তার পাওয়ার 3 হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেটেড রেট লটটা 1/a মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/a স্কোয়ার প্লাস 2kt হলো। তুমি যদি 1/a মাইনাস এক্স স্কোয়ার ভার্সেস কি প্লট করো, ইট গিভস ইউ এ স্ট্রেট লাইন উইথ ইন্টারসেপ্ট ইকুয়াল টু 1/a স্কোয়ার আর স্লোপ ইকুয়াল টু 2k।
সেক্ষেত্রে হাফ লাইফ টাইম তুমি বের করে ফেলতে পারবে 3/2 a স্কোয়ার হয়, হুইচ ইজ প্রপোর্শনাল টু 1/a স্কোয়ার। ইউনিট অফ রেট কনস্ট্যান্ট তুমি পেয়ে যেতে পারছো মোল টু দি পাওয়ার -2 লিটার স্কোয়ার, সেক্ষেত্রে -1। এটা। আচ্ছা, যদি দুটো রিয়াকশন থাকে, একজনের রেসপেক্টে সেকেন্ড অর্ডার, আরেকজনের হচ্ছে ফার্স্ট অর্ডার, আর ইনিশিয়ালি এ এবং বি এর কনসেন্ট্রেশন গুলো যথাক্রমে স্মল এ আর স্মল বি যদি থাকতো, তাহলে ডিফারেন্সিয়াল রেট লটা পেতে কে ইন্টু এ মাইনাস এক্স তার স্কোয়ার ইন্টু বি মাইনাস এক্স। এখানে ইন্টিগ্রেটেড রেট লটা তুমি বের করতে পারবে যখন এ নট ইকুয়াল টু বি, আবার ইন্টিগ্রেটেড রেট লটা বের করতে পারবে যখন হচ্ছে এ ইকুয়াল টু বি। এর এক্সপ্রেশনগুলো তোমার মনে থাকবে না, আমাদের বইকে দেখবে আছে, সেখান থেকে তুমি এই জায়গাটাকে জাস্ট লিখে দিতে পারো আর কি। এটা মানে যখন এ নট ইকুয়াল টু বি তার জন্য কত হবে, যখন এ ইকুয়াল টু বি তার জন্য কত হবে, তুমি এখান থেকে কিন্তু করে ফেলতে পারো। হ্যাঁ, আচ্ছা, আমি লিখেও দিতে পারি তোমাদেরকে, যদি একটা থার্ড অর্ডার রিয়াকশন যখন হয় তখন হচ্ছে তোমার ওই এ মানে এ আর বি দুজন আছে, একজনের রেসপেক্টে সেকেন্ড অর্ডার আর একজনের রেসপেক্টে ফার্স্ট অর্ডার হয়, তাহলে ওভারঅল যে ইন্টিগ্রেটেড রেটটা কেমন দেখতে হবে এটা এমনি একটা, দাঁড়া 1 মিনিট। হ্যাঁ, এক সেকেন্ড। এই যে পার্টিকুলার কেসে যখন আচ্ছা এ ইকুয়াল টু বি, যখন এ ইকুয়াল টু বি তো একদম অ্যাজ ইন কেস 1 এর মতো, আর এ নট ইকুয়াল টু বি হলে তার ইন্টিগ্রেটেড রেটটা দেখতে হয় একটুখানি কমপ্লিকেটেড দেখতে, সেটা একটুখানি বলে দিচ্ছি। 1/a মাইনাস বি তার স্কোয়ার ইন্টু ln b/a মাইনাস এক্স বাই a ইন্টু b মাইনাস এক্স তো 1/a মাইনাস বি তার স্কোয়ার ln b ইন্টু a মাইনাস এক্স বাই a ইন্টু b মাইনাস এক্স প্লাস 1/a মাইনাস b into 1/a minus 1/a minus x, এইটা ইকুয়াল টু কেটে এইটা। তাহলে একজনের রেসপেক্টে সেকেন্ড অর্ডার আর একজনের ফার্স্ট অর্ডার হলে তাহলে ইন্টিগ্রেটেড রেট লটা হচ্ছে তোমার এরকম দেখতে। এবং এই ইকুয়েশন পরিষ্কার বুঝতে পারছো, এ ইকুয়াল টু বিটা কিন্তু বসাতে পারবে না, এ ইকুয়াল টু বি বসালে পুরো ডিফারেন্সিয়াল রেট লতে চলে যাও, মানে এল হসপিটাল ব্যবহার করতে হয় ওইসব ঝামেলার মধ্যে না, মানে এল হসপিটাল রুল ব্যবহার করে তোমাকে দেখাতে হবে না, তুমি তার বদলে ডিফারেন্সিয়াল রেট ল যেখানে ছিল সেখানে এ ইকুয়াল টু বি বসিয়ে দিলে কে ইন্টু এ মাইনাস এক্স তার স্কোয়ার ইন্টু এ মাইনাস এক্স হয়ে যাচ্ছে, তাহলে কে ইন্টু এ মাইনাস এক্স তার কিউ হয়ে যাচ্ছে। দেখো এইটার মতো পরিষ্কার দেখতে হয়ে যাচ্ছে এটা। আর এখানে যখন তোমার তিনটে রিঅ্যাকট্যান্ট আছে, এ এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, বি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, সি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, ইনিশিয়ালি এ বি এবং সি এর কনসেন্ট্রেশন গুলো যথাক্রমে স্মল এ স্মল বি স্মল সি, তার ক্ষেত্রে তোমার ইন্টিগ্রেটেড রেট লটা হবে 1/a মাইনাস বি থার্ড ব্র্যাকেট 1/b মাইনাস সি ইন্টু ln c ইন্টু b মাইনাস এক্স বাই b ইন্টু সি মাইনাস এক্স, এইটা প্লাস 1/a মাইনাস সি ln a বাই মানে a ইন্টু সি মাইনাস এক্স বাই সি ইন্টু এ মাইনাস এক্স, সি ইন্টু এ মাইনাস এক্স, এইটা হলো ইকুয়াল টু হচ্ছে তোমার কেটে। এটা এগুলো মনে থাকবে না, কিন্তু জাস্ট আমি কমপ্লিটনেসের জন্য তোমায় বলে দিলাম আর এই ডেরিভেশনগুলো তুমি করে ফেলতে পারো, ডেরিভেশন করে তোমার মনে রাখা সহজ, কিন্তু ওভারঅল জিনিসটা মনে থাকতে চায় না। মানে এমনি থার্ড অর্ডার রিয়াকশনগুলো যদি এনথ অর্ডার রিয়াকশন মনে থাকলে তুমি করে ফেলতে পারবে, কিন্তু যখনই তোমার দুটো রিয়াকশনটা আছে, একজনের রেসপেক্টে সেকেন্ড অর্ডার, একজনের রেসপেক্টে ফার্স্ট অর্ডার, বা তিনটে রিয়াকশনটা আছে একজনের রেসপেক্টে, মানে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা করে ফার্স্ট অর্ডার, তার ক্ষেত্রে ইন্টিগ্রেটেড এক্সপ্রেশন মনে রাখা একটু অসুবিধা, কিন্তু তুমি ডিরাইভ করে নিতে পারো। তা দেখো, তাহলে আমরা যেটা করলাম এখন পর্যন্ত এই সেকেন্ড পার্টে, সেটা হচ্ছে যে তোমার সিম্পল রিয়াকশনের জন্য ইন্টিগ্রেটেড রেট ল বের করা। সিম্পল রিয়াকশন মানে এখানে কোনো কনজিকিউটিভনেস নেই বা রিভার্সিবিলিটি নেই বা প্যারালাল বা সাইড রিয়াকশন নেই, সেটা আমরা পরের দিন আলোচনা করব। সিম্পল যে সমস্ত রিয়াকশন
জিরো অর্ডার, হাফ অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, আরবিট্রারি nth অর্ডার, তাদের জন্য জাস্ট ডিফারেন্সিয়াল রেট ল, ইন্টিগ্রেটেড রেট ল, হাফ লাইফ টাইমের এক্সপ্রেশন, যেখানে সে সম্ভব হচ্ছে টাইম অফ কম্পিটিশনের এক্সপ্রেশন, রেট কনস্ট্যান্ট ইউনিট বের করা, ইত্যাদি ইত্যাদি, এই সবগুলো আমরা করলাম। আর তার সঙ্গে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন বলতে কি বুঝছি সেই কনসেপ্টটা আমরা পরিষ্কার করলাম। তো দেখো এই যে সেকেন্ড পার্টে যে পার্টটা আমরা বললাম সেটা কারো কিছু অসুবিধা আছে কিনা? ঠিক আছে, এই পুরো জিনিসটাই পড়া। ঠিক আছে, তো মানে তুমি এইটা দেখবে হয়তো পড়তে গেলে অনেকটা বেশি সময় দিয়ে তোমাকে পড়তে হবে, কিন্তু আমি এটা খুব অল্প সময়ের মধ্যে জিনিসটাকে সামারাইজ করে দিলাম। তাহলে কম্পিটিটিভ প্রিপারেশনে তো তাই করতে হবে তোমাকে। ধরো একটা 5 বছরের পড়া যখন অল্প সময়ের মধ্যে কভার করতে হচ্ছে, তাহলে খুব কুইকলি সামারাইজ করে দেওয়াটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মাথায় রাখবে। ঠিক আছে, কি বুঝতে পেরেছো সব? কোথায় চলে গেলে? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, নেক্সট যেটা আমরা করব, আচ্ছা নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল মেথডস অফ ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিয়াকশন। এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিয়াকশন বা এক্সপেরিমেন্টাল মেথডস অফ ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিয়াকশন। আচ্ছা, যখন তোমার ওই রিয়াকশন অফ মডারের রেট হবে, তার জন্য কোনো স্পেশাল টেকনিক দরকার নেই। আমাদেরকে ল্যাবরেটরিতে যে নর্মাল যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে তার বেসিসে আমি অর্ডারটাকে ডিটারমাইন করতে পারি। তাহলে চারটে কমন মেথড আছে। একটা হচ্ছে মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল, একটা মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল, মেথড অফ হাফ লাইফ টাইম। এই তিনটে হচ্ছে যখন একটা রিয়াকশন ইনভলভ থাকবে তাদের জন্য অ্যাপ্লিকেবল, আর যখন একের বেশি রিয়াকশন ইনভলভ থাকে তখন মেথড অফ আইসোলেশন। তাহলে চারটে মেথড আছে ফর দ্য ডিটারমিনেশন অফ অর্ডার অফ রিয়াকশন। আচ্ছা, আচ্ছা, এবার মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল, সেখান থেকে স্টার্ট করা যাক। ধরো এ থেকে বি হচ্ছে, ঠিক আছে, এ থেকে বি হচ্ছে। তাহলে তোমার এই পার্টিকুলার কেসে যে ফর্মুলাটা দিয়ে তুমি অ্যাকচুয়ালি অর্ডারটাকে বের করবে সেটা হচ্ছে যে ln v1 বাই v2 ইকুয়াল টু ln c1 ln v1 বাই v2 ডিভাইডেড বাই ln c1 বাই c2, সেইটা হয়ে যাবে তোমার অর্ডার অফ দ্য রিয়াকশন। এর ডেরিভেশনটা আমি করে দেখাচ্ছি না। হ্যাঁ, সেটা হচ্ছে যে তোমার ধরো যখন রিয়াকশনটের কনসেন্ট্রেশনটা c1 তখন যদি ভেলোসিটি অফ দ্য রিয়াকশন v1 হয়, যখন রিয়াকশনটের কনসেন্ট্রেশন c2 তখন যদি ভেলোসিটি অফ দ্য রিয়াকশন v2 হয়, হ্যাঁ, তাহলে তুমি অর্ডার অফ দ্য রিয়াকশন বের করার নর্মাল ফর্মুলাটা হচ্ছে ln v1 বাই v2 বাই ln c1 বাই c2। এইটা যেখানে ভিটা হচ্ছে মাইনাস ডিসি ডিটি, সেটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন। আচ্ছা, এটা কি করে আসছে তুমি চাইলে করে ফেলতে পারো যে ভিটা হচ্ছে কে সি টু দি পাওয়ার এন, তো মানে ভেলোসিটি অফ দ্য রিয়াকশন যেটা মাইনাস ডিসি ডিটি সেটা কি হয়, সিঙ্গেল রিয়াকশন ইনভলভ থাকলে এটাকে তুমি লিখতে পারো কে সি টু দি পাওয়ার এন। এখান থেকে ln v সমান ln কে প্লাস এন ln সি হলো। এবারে এইখান থেকে তুমি যখন এইটা যেটা হলো সেখানে দেখো তুমি যদি আর একটা ছবি আঁকার দরকার ছিল। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমি এইটা বলে দিই। এবারে এই ইকুয়েশনে যখন সি এর জায়গায় c1 তখন ভিটাকে v1 বসাও, যখন সিটা c2 ভিটাকে v2 বসাও, তুমি বিয়োগ করো, তার পরিষ্কার এনটা পেয়ে যাবে ln v1 বাই v2 বাই ln c1 বাই c2। তাহলে দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে ভেলোসিটি বলে দিলে এই ইকুয়েশন থেকে তুমি অর্ডারটাকে বের করতে পারবে। আর একটা রাস্তা হচ্ছে কেউ যদি ln v ভার্সেস ln c প্লট করতো, তাহলে একটা স্ট্রেট লাইন পেতো যার ইন্টারসেপ্ট হচ্ছে ln k আর স্লোপটা হচ্ছে n, মানে ln v ভার্সেস ln c প্লট করলে একটা স্ট্রেট লাইন পাচ্ছে, কারণ ইন্টারসেপ্ট হচ্ছে ln k আর স্লোপটা হচ্ছে n। তাহলে অর্ডার ক্যান বি ডিটারমাইন ফ্রম দ্য স্লোপ অফ ln v ভার্সেস ln c প্লট, সেটাও তুমি করতে পারো। এক হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম করার সময় এই ফর্মুলায় বসিয়ে করতে পারবে, আর কখনো কখনো যদি এরকম বলে দেয় এমসিকিউ বা কিছুতে যে ln v ভার্সেস ln c প্লট করা হলে তার ইন্টারসেপ্ট হচ্ছে ln k, স্লোপটা হচ্ছে n, হোয়াট ইজ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন আর কি, সেটা তুমি জাস্ট এই স্লোপ থেকে অর্ডারটাকে বের করে ফেলতে পারছো। আর এইটাকে একটু ডিটেলে বোঝার দরকার আছে
যে আমার তো দরকার দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনের ভেলোসিটি, আমি সেটা দু রকম ভাবে করতে পারি। একটা হচ্ছে যে আমি দুটো রান করলাম উইথ টু ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন, টু রানস উইথ টু ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে এই একটা রান, এই একটা রান, তাহলে প্রথমে ইনিশিয়াল কনসেন্ট্রেশন তাহলে C0 ছিল। তাহলে এই যখন t টেন্ডস টু 0 সেই জায়গাতে আমি একটা ট্যানজেন্ট টানলাম, এই ট্যানজেন্টের স্লোপটা হচ্ছে dc/dt দেবে আর c=c0, তার নেগেটিভ করলে তুমি ভেলোসিটি পেলে, তাহলে c=c0 তে ভেলোসিটি v1 পেলে। আর একটা রান যখন করছে, কারণ ইনিশিয়াল কনসেন্ট্রেশন C0 প্রাইম, এবারে এখানে c ভার্সেস t যখন তুমি প্লট করছো তখন দেখো কি হচ্ছে না, তোমার t=0 তে তুমি একটা ট্যানজেন্ট টানলে, এই ট্যানজেন্টের স্লোপটা হচ্ছে dc/dt আর c=c0 প্রাইম, তার নেগেটিভ করে তো তুমি একটা ভেলোসিটি পেলে। তার মানে আবার দেখো এখানে দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে কিন্তু দুটো ভেলোসিটি তুমি পেয়েছো। সেখান থেকে অর্ডারটাকে ক্যালকুলেট করলে এই ফর্মুলা ব্যবহার করে ln v1/v2 বাই ln c0/c0 প্রাইম। তাহলে এইভাবে যে অর্ডারটাকে বের করা হলো তাকে বলে এনসি, যে অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন। এটাকে ট্রু অর্ডার বলা হয়। কেন ট্রু অর্ডার বলা হয়? দেখো এখানে টাইমটা কিন্তু টেন্ডস টু 0। তাহলে ধরো কোনো একটা প্রোডাক্ট তৈরি হলো, যে প্রোডাক্টটা রিয়াকশনকে অটো ক্যাটালাইজ করে বা সে হয়তো রিয়াকশনটাকে ইনহিবিট করে, তাদের এফেক্টটা কিন্তু এর দেখতে পাবে না, সেখানে এটা অ্যাকচুয়ালি ট্রু অর্ডার। আর উল্টো দিকে যদি এরকম হতো, একটা সিঙ্গেল রান করছো উইথ এ পার্টিকুলার ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি তুমি করো, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এই 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 পার্টিকুলার কেসে খেয়াল করে দেখো যে একটাই তুমি রান করলে তখন দুটো ডিফারেন্ট টাইম t1 এবং t2 তে দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশন হবে। সেইখানে তুমি ট্যানজেন্ট টেনে তার স্লোপ থেকে ভেলোসিটি v1 এবং v2 বের করে নিলে, তারপরে তুমি অর্ডারটাকে বের করলে ln v1/v2 বাই ln c1/c2। তাহলে এখানে দুটো রান, এখানে একটা রান, দুটো ডিফারেন্ট টাইমে তুমি দেখছো, অর্থাৎ দুটো ডিফারেন্ট ইনিশিয়াল, দুটো ডিফারেন্ট কনসেন্ট্রেশনে অটোমেটিক্যালি তোমার দেখা হয়ে যায়। সেই পার্টিকুলার কেসে অর্ডার যেটা, সেটা হচ্ছে অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম, nt ln v1/v2 বাই ln c1/c2। তাহলে অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন, অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম। এবং যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে অর্ডার উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন এবং অর্ডার উইথ রেসপেক্ট টু টাইম সমান হয় না, দুটো আলাদা হয়। মূলত অটোক্যাটালাইটিক বা ইনহিবিশন রিয়াকশনসটা স্পেশাল এক্সাম্পল হিসেবে মনে রাখতে হবে, যে অটোক্যাটালাইটিক রিয়াকশনের ক্ষেত্রে এনটিটা লেস দ্যান এনসি, আর ইনহিবিশন রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু এনটিটা গ্রেটার দ্যান এনসি, এটা মনে রাখবে। তাহলে এই হচ্ছে মেথড অফ ডিফারেন্সিয়াল রেট ল। তাহলে তোমার যেটা দরকার সেটা হচ্ছে এই পার্টিকুলার ফর্মুলা দিয়ে তুমি অর্ডারটাকে বের করবে, অথবা ln v ভার্সেস ln c প্লটের যে স্লোপ থেকে তুমি অর্ডারটাকে বের করবে। এবারে এনসি আর এন কি তার তফাৎ থেকে তুমি বুঝতে পারলে। আর অটোক্যাটালাইটিক রিয়াকশনের ক্ষেত্রে এনটিটা লেস দ্যান এনসি, ইনহিবিশন রিয়াকশনের ক্ষেত্রে এনটিটা গ্রেটার দ্যান এনসি, এইটা তুমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। ঠিক আছে, নেক্সট চলে এসো মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল। আচ্ছা, মেথড অফ ইন্টিগ্রেটেড রেট ল, ধরো যদি সিঙ্গেল রিয়াকশন থেকে প্রোডাক্ট হয় তাদের জন্য আমি বিভিন্ন অর্ডার রিয়াকশনের জন্য ইন্টিগ্রেটেড রেট লগুলো দেখেছি। যেমন ধরো জিরো অর্ডার রিয়াকশন, ফার্স্ট অর্ডার রিয়াকশন, সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড রেট ল পেয়েছে। আর এবারে আমাকে ল্যাবরেটরি থেকে এটা করতে হচ্ছে, সেটা হচ্ছে যে কতগুলো ডিফারেন্ট টাইমে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকশন বা কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট তোমাকে মেপে ফেলতে হচ্ছে। t=t1, t2, t3 ইত্যাদিতে x=x1, x2, x3 ইত্যাদিগুলো তোমাকে মেপে ফেলতে হবে। ঠিক আছে, এবারে দেখো তুমি যেটা করছো যে মানে এই যে ডেটাগুলো সেইগুলো কোন ইন্টিগ্রেটেড রেট লয়ের সঙ্গে ফিট করছে দেখতে হবে। ধরো জিরো অর্ডার রিয়াকশনে ফিট করছে কিনা দেখার জন্য তোমার কি করতে হবে, x/tটা কনস্ট্যান্ট হতে হবে, অর্থাৎ x1/t1 ক্যালকুলেট করলে, x2/t2 ক্যালকুলেট করলে, x3/t3 ক্যালকুলেট করলে এরা যদি সমান হয় তাহলে তুমি বললে অর্ডারটা হচ্ছে জিরো। যদি না হয় তখন কি করতে হবে, ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে যে ইন্টিগ্রেটেড রেট ল সেখানে ডেটাগুলোকে বসাও, 1/t1 ln a/a-x1, 1/t2 ln a/a-x2, 1/t3 ln a/a-x3 ইত্যাদি করে দেখো সমান হচ্ছে। যদি সমান হয় তাহলে অর্ডারটা 1, না হলে তোমাকে কি করতে হবে, পরেরটা ট্রাই করতে হবে, পরেরটা ট্রাই করতে হবে, সমান। তাহলে প্রবলেম যেটা হচ্ছে যে এই পার্টিকুলার কেসে তুমি যে সব সময় অ্যাকচুয়াল অর্ডারের ইন্টিগ্রেটেড রেট ল থেকে হিট করতে পারবে তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, এটা একটা ট্রায়াল অ্যান্ড এরর মেথড। এবারে অর্ডার তো ইন জেনারেল ফ্র্যাকশনও হতে পারে, তুমি জিরোর পরে 1 ট্রাই করলে যদি হাফ হতো তুমি তো মিস করে যাচ্ছ। সেখানে এই পার্টিকুলার কেসে ট্রায়াল অ্যান্ড এরর করে তোমার ওই এক্সাক্ট অর্ডারটাকে সবসময় বের করতে পারবে কোনো বাধ্যবাধকতা নেই। এটা জাস্ট সিম্পলি একাডেমিক ইন্টারেস্টের জন্য। হয়তো অনেক সময় দেখবে
মানে এক্সামিনারে এমনভাবে ডেটাগুলোকে ফিট করেন যাতে করে 0 ফার্স্ট সেকেন্ড এর মধ্যেই পুরোটা হয়ে যাবে। মানে 0 চেষ্টা করলে হলে ভালো, নাহলে ফার্স্ট চেষ্টা করো হলে ভালো, নাহলে তুমি সেকেন্ডে চেষ্টা করো, তাহলে দেখবে তোমার অর্ডারটা তুমি বের করে ফেলতে পারছো। কিন্তু এই মেথডটা এখন আর প্রপারলি ব্যবহার করা হয় না, কারণ এটা ট্রায়াল অ্যান্ড এরার মেথড, এটাই হচ্ছে এর লিমিটেশন। এটা থার্ড যে মেথডটা, এটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা ল্যাবরেটরিতে ব্যবহার করতে হয়। এটা মেথড অফ হাফ লাইফ টাইম। আচ্ছা, মেথড অফ হাফ লাইফ টাইম দেখো, তোমার তুমি যদি সিঙ্গেল একটা একটা রিয়াকশন কনসিডার করে, সিঙ্গেল রিয়াকশন এ থেকে প্রোডাক্টে হচ্ছে ইনিশিয়াল টি ইকুয়াল টু 0 তে যদি রিয়াক্টরটা কত স্মল এ হয়, তার হাফ লাইফ টাইমটা কত হয়? প্রপোর্শনাল টু 1/a⁴n-1। যদি প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে কে বলো, এটা রেট কনস্ট্যান্ট না, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে যদি বলো, টি হাফ টু কে বাই a⁴n-1। এটাকে লগ দাও, ln টি হাফ ইকুয়াল টু ln কে মাইনাস n-1 ln a, বা ln টি হাফ ইকুয়াল টু ln কে প্লাস 1 মাইনাস n ln a। এবারে তুমি ln টি হাফ বা ln a প্লট করো, তার স্লোপ থেকে, স্লোপটা হচ্ছে 1 মাইনাস n, সেখান থেকে তুমি এনটাকে বের করে ফেলতে পারবে। এবারে বিভিন্ন অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে বিভিন্ন রকমের স্লোপ হবে। তাহলে একটা হচ্ছে ln টি হাফ ভার্সেস ln a প্লট করো, তার স্লোপ থেকে তুমি অর্ডারটাকে পেয়ে যাচ্ছ, কারণ স্লোপটা হচ্ছে 1 মাইনাস n, সেখানে এনটা পেয়ে যাবে 1 মাইনাস স্লোপ, সেটা একটা রাস্তা। আর নিউমেরিক্যাল প্রবলেম আরেক রকম ভাবে করতে হতে পারে, সেটা হচ্ছে যে যদি এমন হতো যে দুটো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশনে তুমি হাফ লাইফ টাইমটা জানো, ধরো যখন আমি বললাম এটা a1, তখন টি হাফটা টি হাফ প্রাইম, তখন এটা a2, তখন টি হাফটা হচ্ছে টি হাফ ডবল প্রাইম। তো সেখান থেকে অর্ডারটা যখন ক্যালকুলেট করছো, এনটা 1 প্লাস ln টি হাফ প্রাইম বাই টি হাফ ডবল প্রাইম বাই ln a2 বাই a1। এটা তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি মানে নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য এই এক্সপ্রেশনটা দিয়ে তোমাকে অর্ডারটাকে বের করতে হয়। তাহলে n ইকুয়াল টু 1 প্লাস ln টি হাফ প্রাইম বাই টি হাফ ডবল প্রাইম বাই ln a2 বাই ln a1। মানে এটা উল্টো, কিন্তু খেয়াল রাখবে ইনভার্স রিলেশন ছিল তো, মানে উপরে যদি টি হাফ প্রাইম বাই টি হাফ ডবল প্রাইম করে, এখানে কিন্তু a2 বাই a1, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে এই আইদার ln টি হাফ ভার্সেস ln a প্লট করে তার স্লোপ থেকে অর্ডার বের করে ফেলো, অথবা দুটো ডিফারেন্ট ইনিশিয়াল কনসেপ্টের কাছে হাফ লাইফ টাইম বলে দেওয়া থাকে, সেখান থেকে নিউমেরিক্যালি অর্ডারটাকে বের করে ফেলতে পারো। আর ফাইনালি হচ্ছে মেথড অফ আইসোলেশন। দেখো, যে সিউডো ইউনিমলিকুলার রিয়াকশন আমরা আলোচনা করেছিলাম, সিউডো ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে বলেছিলাম, দেখো আমি এর আগে যে তিনটে মেথড বললাম, এই তিনটে মেথডই ভ্যালিড কার জন্য? যখন কেবলমাত্র একটা রিয়াকশন ইনভলভ থাকছে। প্রত্যেক ক্ষেত্রে হাফ লাইফ টাইম বলো, মেথড অফ ডিফারেন্সিয়াল রেলটা বলো, মেথড অফ ইন্টিগ্রেটেড রেলটা বলো, সেগুলো ভ্যালিড হচ্ছে কখন? যখন যা শুধুমাত্র একটাই রিয়াকশন ইনভলভ থাকছে। এবারে একাধিক রিয়াকশন ইনভলভ হলে তুমি কি করবে? একাধিক রিয়াকশন ইনভলভ হলে আমি যেটা প্রথমেই করবো, যে একটা রিয়াকশনকে কম রেখে বাকিদেরকে তুমি হিউজ এক্সেস নিয়ে নাও। হিউজ এক্সেস নিয়ে নিলে ডিফারেন্সিয়াল রেট লটা আলটিমেটলি নির্ভর করছে কার উপরে? না, তোমার ওই যার পরিমাণটা কম তার কনসেন্ট্রেশনের উপর। তাহলে ভিটা হচ্ছে কে এফেক্টিভ এ মাইনাস এক্স, তার পাওয়ার হচ্ছে তোমার n1 আর। তাহলে এবারে এইটা যদি পেয়ে যাও, আগে যে তিনটে মেথড, যে কোনো একটা মেথড দিয়ে তুমি অর্ডার উইথ রেসপেক্ট টু এটাকে বের করে ফেলতে পারবো। সিমিলারলি বিটাকে কম রেখে যদি এ আর সি এদেরকে হিউজ এক্সেস নাও, বি এর রেসপেক্ট অর্ডার বের করে ফেলতে পারবে। তারপরে সিটাকে কম রেখে যদি এ বি বাকিদেরকে তুমি হিউজ এক্সেস নাও, সি এর রেসপেক্ট অর্ডার বের করে ফেলতে পারবে। তাহলে ফাইনালি অর্ডারটা হয়ে যাবে n ইকুয়াল টু n1 প্লাস n2 প্লাস n। তাহলে তাহলে এই যে চারটে টিপিক্যাল মেথড আছে, চারটে টিপিক্যাল মেথড, সেটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মেথড অফ ডিফারেন্সিয়াল রেললা, 2 নম্বর হচ্ছে মেথড অফ ইন্টিগ্রেটেড রেললা, মেথড অফ হাফ লাইফ টাইম, মেথড অফ আইসোলেশন। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের পরের চ্যাপ্টার, যেটা সেই পরের চ্যাপ্টারে যেটা ডিসকাশনের বিষয় ছিল। তাহলে আমরা আজকে এই তিনটে চ্যাপ্টার নিয়ে মূলত কথাবার্তা বললাম। প্রথমে হচ্ছে বেসিক কনসেপ্ট রিলেটেড যা কিছু চ্যাপ্টার সেটা, সেকেন্ডলি হচ্ছে তোমার সিম্পল রিয়াকশনের জন্য ইন্টিগ্রেটেড রেট ল, হ্যাঁ, সেটা বের করার যে চ্যাপ্টারটা, আর থার্ডলি হচ্ছে যে কিভাবে তুমি এক্সপেরিমেন্টালি অর্ডার অফ এ রিয়াকশন বের করবে, এক্সপেরিমেন্টাল মেথডস অফ ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিয়াকশন। এইটা তো দেখো, এই লাস্ট যে পার্টটা আমরা আলোচনা করলাম, সেই পার্টটা বুঝতে কোনো অসুবিধা হলে কিনা বলে না। বলো, কোনো অসুবিধা থাকলে বলো। ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে।
তাহলে আমরা আজকে এই পর্যন্তই করলাম। তাহলে পরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে যে নেক্সট যে কমপ্লেক্স রিয়াকশন সেটা রিভার্সেবল রিয়াকশন হতে পারে, কনজিকিউটিভ রিয়াকশন, প্যারালাল রিয়াকশন হতে পারে, সেইটা নিয়ে আমাদের আলোচনা হবে। তারপরে যেটা আলোচনা হবে যে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট অর রেট কনস্ট্যান্ট অফ রিয়াকশন, সেখানে আরএনএস থিওরি নিয়ে আলোচনা করব, কলিশন থিওরি নিয়ে আলোচনা করব, আর ট্রানজিশন স্টেট থিওরি নিয়ে কথাবার্তা বলবো। মানে এখানে দেখো এই যে আমি এই পরের দিনে যখন কথাবার্তা বলবো, এই যে রিভার্সেবল কনজিকিউটিভ প্যারালাল রিয়াকশন তোমাদের সিলেবাসে আছে, আরএনএস ইকুয়েশন সিলেবাসে আছে, কলিশন থিওরি লিন্ডেম্যান মেকানিজম সিলেবাসে আছে, ট্রানজিশন স্টেটটা তোমাদের এখানে নেই। তাহলে ট্রানজিশন স্টেট থিওরিটা আমি অ্যাডিশনালি বলে দেবো। তাতে যেটা হবে যে তোমার ওই মানে যারা একটুখানি অ্যাডভান্স লেভেলে পরীক্ষা টরীক্ষাগুলো দেবে, টিআইপি মানে অ্যাডভান্স, এটা তোমরা আছেই আর কি, মানে এটা মানে এমনি পরীক্ষাতে দেখবে, এটাকে বাদ দিতে পারবে না তুমি কোনো রকম ভাবে আর কি, কারণ এটা এই রিয়াকশন রেট থিওরির মধ্যে আরএনএস থিওরি, কলিশন থিওরি, ট্রানজিশন থিওরি এমন ভাবে কানেক্টেড, তুমি এখান থেকে বাদ দিতে পারবে না। তাহলে পরের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনাটাকে করছি। এই হচ্ছে আজকে যেটা আমাদের বলার ছিল। দেখো কারো কাছে কিছু অসুবিধা থাকে বলো। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? হুম, না স্যার। ঠিক আছে তো? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি বলতে আপনি যেটা বলেন স্যার, এই যে স্যার পিডিএফ শুধুমাত্র একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিন PDF হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়ে দিই স্যার, সবই। ওটা তো না, সবই তো পাঠিয়ে দিই, আমি কোনটা পাঠিয়ে দিই না? সবই পাঠিয়ে দেন, মানে